মানব জীবন সবচেয়ে বড় কঠিন জীবন, বাস্তব বড় কঠিন। যদি বলে সবচেয়ে কঠিন কি, বাস্তব। সবচেয়ে সবচেয়ে নিষ্ঠুরকে, মৃত্যু আর সময়। সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবককে, আমাদের শ্রেষ্ঠ অভিভাবক বোধ হয় যে হোয়াট ইজ ইয়ার্স কম্পানিয়ন্স অফ লাইফ, আপনার জীবনের সাথীকে, সাথী কম্পানিয়ন্স, সাথীকে। আমরা বলি সাথী আমার বন্ধু, সাথী মা বাবা, না, সাথী হচ্ছে আমার এই হাত পা। যদি আপনি পড়ে যাচ্ছেন, হাতটাকে চলে যাবে, পা চলে যাবে, টাকা না। রোজগার তো আমাদের করতেই হবে। রোজগার ছাড়া আমাদের জীবনযাপন করা, আমাদের আজকে ভগবানের পুজো করতে গেলেও তো রোজগার লাগে, নাহলে ভগবানের পুজো হবে কি করে? কিন্তু সেই রোজগারটা তো হতে হবে ন্যায় ও নীতির সঙ্গে, যে মানুষের অন্যকে আঘাত করতে নয়। আমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। দামি 5 স্টার হোটেলে গিয়ে যাচ্ছেন, রাত্রি নিবাস করছেন, খুব ভালো কথা, ভালো কর্মফল নিশ্চয়ই। কিন্তু দেখবেন ওই সেই মানুষটার একটা সাডেন টাইমে গিয়ে গলার মধ্যে নল ঢুকিয়ে রাখতে হবে 3 বছর। ওই নল দিয়ে খাদ্য খাওয়া হচ্ছে। প্যানক্রাইটিসে ক্যান্সার, রেকটমে ক্যান্সার, লিভার হাফটা পচে গেছে, কিডনি ডায়ালিসিস চলছে। কথা বুঝলেন কি বলেছি? চোখে রেটিনা অক্ষিপট শুকিয়ে গেছে, জিভে অর্ধেক কেটে দিয়েছে। যতটাই চকচকে ততটাই অন্ধকার। বাটি নিয়ে বসে যাবে, বিকেল হয়ে যাবে, আর মৃত্যু যোগ। বাচ্চাকে বলবে তোমার বাচ্চার গ্রহ খারাপ, তার জন্য ওর বাবার মৃত্যু যোগ। মানে তার স্ত্রীকে ভয় দেখাচ্ছেন, কোনো মাকে ভয় দেখাচ্ছেন যে আপনার বাচ্চার গ্রহ চার খারাপ আছে, তার জন্য বাবার মৃত্যু যোগ। এবার ওটা কি ভাববে, আমার স্বামী মৃত্যু যোগ, তাহলে অটোমেটিক মায়ের এই জায়গায় খুব সেন্সিটিভ, দুর্বল, তখন সোনা দানা বেঁচে তখন কথা হাজবেন্ড পড়বে না, বাচ্চাকে পড়াবে। যাচ্ছি, মনে হচ্ছে কে যেন পেছনে বসে আছে। আমি যেই হাত দেই দেখি মানুষের মতন লাগছে, মনে হচ্ছে কি বাচ্চা বসে আছে। হ্যাঁ, মনে হচ্ছে বাচ্চাকে বসে আছে। আমি আবার হাত দিই, দেখি বাচ্চা, ভয় লেগে যায়। আবার আমি একটু দাঁড়াই, যেই দাঁড়াই কেউ নেই। আমি সমস্ত দর্শকদের বলবো যে ক্রোধ বর্জন করুন, রাগ বর্জন করুন। ক্রোধ ও রাগ মানুষের সত্য নষ্ট করে দেয়। ক্রোধ ও রাগ মানুষের সত্যটাকে নষ্ট করে দেয়। আপনি যে কোনো অবস্থায় ক্রোধ বর্জন করুন, রাগ বর্জন করুন। 8 ঘন্টায়, 1 ঘন্টা, 2 ঘন্টায়, 5 দিন, 10 দিন, আপনি কিন্তু তার ফল আপনি ভালো অবশ্যই পাবেন। আমাকে খোটা বলতে হয় না, আমাকে খোটা বলতে হয় না। নাম আর ছবি আমাকে দেখাতে পারলে আমি দাবি করে বলছি, আপনি যতই নকল সেজে আসুন না কেন, আমি আপনাকে 90% ধরে। মানুষের যেমন একটা জীবনচক্র থাকে, একটা পাখির জীবনচক্র থাকে, একটা মশার জীবনচক্র থাকে, প্রতিটা প্রাণীর জীবনচক্র থাকে। জ্যোতিষ কিন্তু একটা প্রাণ, তার একটা জীবনচক্র থাকে। সেই জীবনচক্রের বিভিন্ন রকম ধারা থাকে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আবারও আমাদের সাথে আছেন কার্তিক শাস্ত্রী। আজকের বিষয়টা না, মানে কি বলবো, এত মজাদার। টাকা এবং কর্মফল। মানে আমরা যখন টাকা রোজগার করতে যাই বা টাকা দেখি, অন্ধ হয়ে যাই না? টাকার গন্ধে মোহিত হয়ে যাই না? একটা কথা আমাদেরকে ছোট করে বলি, লোকে বলে মরা মানুষের ছবি কোনোদিনও মানি ব্যাগে রাখতে নেই। কিন্তু গান্ধীজি কি বেঁচে আছে? তার ছবিগুলো তো সবসময় আমরা মানি ব্যাগে খুব সুন্দর করে রেখে দিই, যত্ন করে রেখে দিই। হারিয়ে গেলেও খুব কষ্ট লাগে, তাই না? তখন কি কোনো রকম অপদেবতা, কোনো রকম কর্ম আপনাকে আঘাত করছে না? একটু মজা করলাম, যাই হোক। আপনারা আপনার মতো রাখবেন জিনিসটাকে। এবং আজকের পডকাস্টে কিন্তু সেরকম বিষয়। কি সত্যি কি তাই? কর্মফলটা কি কতটা দরকার? টাকা রোজগার করে গেলাম, ভগবানের কাছে কি সব কিছুই মাফ হয়? পুরো জানতে হলে পুরো পডকাস্টটা দেখতে হবে। স্যার আছে আমাদের সাথে, আর যেভাবে স্যার আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সে নাম্বারটা অলওয়েজ বিং করছে। আপনারা জানেন, সারা বিশ্বের বাঙালির কাছে ভালো কিছু তথ্য পৌঁছাতে চাইলে এবং কোনো রকম প্রমোশনাল কাজ করতে চাইলে, বা ধরুন কোনো স্পিরিচুয়াল হেল্প চাইছেন, তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আর ডাইরেক্ট কার্তিক শাস্ত্রী বা কার্তিক স্যারের কাছে। কেমন আছেন স্যার? ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আজকে আবারও আপনার কাছে কি পাবো? আজকে এই তন্ত্র আর জ্যোতিষ, আর জ্যোতিষ মানুষের বা তন্ত্র মানুষের কি করে উপকার করতে পারে,
মানুষের জীবনে এর কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমি প্রথম কিছু বলি, যেমন আমাদের আবহাওয়া দপ্তর বলে দেয় যে এই সময় আমাদের ঝড় বৃষ্টি আসবে, এই সময় আমাদের বন্যা হবে, এই সময় আমাদের কুয়াশা হবে, তাহলে সেই আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী বন্যা হোক, কোনো ঝড় বা কোনো বড় ধরনের কোনো ঝড় বৃষ্টি ইঙ্গিত হলে পরে সরকার কী করে, সমুদ্র উপকূল থেকে মানুষজনকে সরিয়ে দেয়, গৃহপালিত পশুদের সরিয়ে দেয়, ঝড় বৃষ্টি হয়, তা অনেক ক্ষয়ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা করা গেল। তো অগ্রিম এটাকে জানানো হয়েছিল বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। তো একজন পূর্ণাঙ্গ জ্যোতিষ, যার মধ্যে পুঁথিগত জ্ঞান, ভাষাগত জ্ঞান, যিনি খুব সম্ভ্রম, যার সম্ভ্রান্ততা মানুষকে আতিথেয়তায় বরণ করে নিয়ে যায়, এরকম একজন পূর্ণাঙ্গ জ্যোতিষ। একটা পূর্ণাঙ্গ জ্যোতিষ হতে হলে সাধারণভাবে হওয়া যায় না। একটা মানুষের যেমন একটা জীবনচক্র থাকে, একটা পাখির জীবনচক্র থাকে, একটা মশার জীবনচক্র থাকে, প্রতিটা প্রাণীর জীবনচক্র থাকে। তাই জ্যোতিষ কিন্তু একটা প্রাণ, তার একটা জীবনচক্র থাকে। সেই জীবনচক্রের বিভিন্ন রকম ধারা থাকবে, সে প্রতিটা ধারা তাকে উত্তোলন করতে হবে। করতে 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 যখন সে পূর্ণাঙ্গ মাত্রায় উপরে পৌঁছে যাবে, তখন সে পূর্ণতা লাভ করবে, তখনই সে হবে জ্যোতিষী। তার মানে তার কি থাকতে হবে? থাকতে হবে তাকে বিদ্যা, প্রথম কথা থাকতে হবে বিদ্যা, থাকতে হবে গুরুমুখী আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ, এবং তার মধ্যে থাকতে হবে আপোষহীন সংগ্রাম করার তার চিন্তা, তার মধ্যে থাকতে হবে দায়িত্ববোধ, থাকতে হবে কর্তব্যবোধ। উচ্চ বিলাসী হলে হবে না তাকে। উচ্চ বিলাসী তাকে যদি হয়, তাহলে সে পূর্ণাঙ্গ জ্যোতিষ লাভ করতে পারবে না। তাই একজন পূর্ণাঙ্গ জ্যোতিষী একটা মানুষের নতুন জীবন দান করতে পারে। কোন জীবন দান? কেউ ডেথ হয়ে গেলে, মারা গেলে, কেউ সেরিব্রাল হয়ে গেলে বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যে কোনো কারণে যদি মৃত হয়ে যায়, তাকে কেউ পারে না বাঁচাতে। কারণ যিনি জন্মগ্রহণ করেছেন মৃত্যুর জন্যই। মানুষ জন্মগ্রহণ করে মৃত্যুর জন্য, সৃষ্টি মৃত্যুর জন্য, এবং চরম সত্য মৃত্যু। হ্যাঁ, চরম সত্য, ভয়ানক নিষ্ঠুর। সময় আর মৃত্যু ভয়ানক নিষ্ঠুর। সময় কারোর জন্য অপেক্ষা করে না, আর মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু একটা পূর্ণাঙ্গ জ্যোতিষ একটা মানুষের মৃতপ্রায় অবস্থা থেকে রক্ষা করতে পারে। আমি ছোট একটা ঘটনা বলছি। এখন প্রায়শই অনেক পরিবারের মধ্যে দেখা যায়, কি উচ্চবিত্ত কি মধ্যবিত্ত, যে কোনো সমাজের আর্থিক যে কোনো অবস্থা হোক না কেন, একদম মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, আর একটা হাই সোসাইটি, এই সন্দেহ। বহরমপুরে একটা ঘটনা বলছি আমি। তার হাজব্যান্ড ইনকাম ট্যাক্সের চাকরি করেন, তার স্ত্রীও ভালো চাকরি করেন। হাজব্যান্ড এসে বলছে, তোমার এই চুড়িদারের প্যান্টটার নিচে মাটি লাগানো কেন? তুমি মনে হচ্ছে অফিসে গিয়েও মনে হচ্ছে অন্য কোথাও গেছিলে, মানে মাটি লেগে রয়েছে। তা মাটি সে 1 কিলোমিটার পথ অতিক্রম করলেও লাগতে পারে, 1 সেন্টিমিটার পথ অতিক্রম করলেও মাটি লাগতে পারে। তো ইনকাম ট্যাক্স অফিসার আপনাকে সেন্টিমিটার, মিলিমিটার, মিটার আপনাকে বোঝাতে হবে না, কিন্তু ওনার বোধগম্য হচ্ছে না কি আমি করছি। তার স্ত্রীকে বলছেন, তুমি অন্য কোথাও ঘুরতে গেছিলে, এত এখানে পায়ে কেন মাটি লাগবে? বোটে বলছে, ভুল করছো, মোটেই না, না হতে পারে না। তার থেকে শুরু হলো কি, এবার হাজব্যান্ড বলছেন,
আমি রাত্রেবেলায় ছিটকানিটা দিয়ে রাখলাম বাঁদিকে মুড়িয়ে, ভোরবেলা যখন খুলতে গেলাম তখন ডান দিকে মনে রাখলাম ছিটকানিটা। তাহলে মনে হচ্ছে আমি যখন ঘুমিয়েছিলাম তুমি ঘর থেকে বেরিয়ে কোথায় গেছিলে। বলুন কি করে মেটাবে? এই যে ভুল চিন্তা করা, ভুল চিন্তন অনুমনন করা, অনুধাবন করা, অনুশীলন করা, তার ক্ষেত্রে ভয়ানক খারাপ অবস্থা ডেকে আনছে। তাদের দুজনের সম্পর্ক তো অবস্থা অবনতি হচ্ছেই, প্লাস বাচ্চা ছেলে মেয়েদের। আমার কাছে এলেন তার ভদ্রমহিলার বাবা মা, প্রথম এলেন যে আমার মেয়ের সংসারে এইগুলি হচ্ছে। না না, ডিস্টার্ব করতে আসেনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। তা অবশ্য আমাকে খোটা বলতে হয় না, নাম আর ছবি আমাকে দেখাতে পারলে আমি দাবি করে বলছি, আপনি যতই নকল সেজে আসুন না কেন, আমি আপনাকে 90% ধরে দেবো। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বললাম, কোনো জ্যোতিষীর কাছে যাবেন বন্ধুরা, স্কিপ করবেন না, শুনুন। জ্যোতিষীর কাছে গিয়ে আপনি নিজের পরিচয়টা গোপন করবেন, আর জ্যোতিষ যখন প্রেডিকশন করবে আপনি কোনো কথা বলবেন না, একটা কোনো হাঁ হু কিচ্ছু উত্তর দেবেন না। আপনি যেমন আর্টিফিশিয়ালি একটা বাকরুদ্ধ হয়ে আছেন, একটা সিচুয়েশন ক্রিয়েট করেছেন, আর দেখবেন জ্যোতিষীর বাক বন্ধ হয়ে গেছে, সে বাকরুদ্ধ হয়ে গেছে। কারণ সিচুয়েশন ক্যান ক্রিয়েট দ্য ম্যান, আন্ডার দ্য সার্কামস্টান্স অফ দ্য পসিবল ওয়ে সিচুয়েশন ক্যান ক্রিয়েট দ্য ম্যান। মানে ভদ্রলোক যা ক্রিয়েট করলেন ওই সিচুয়েশনটা জ্যোতিষীকে এবার ক্রিয়েট করলো, ওনার কথা বন্ধ হয়ে যাবে, আর কথা কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না। আর যদি আপনি হ্যাঁ হো করে দেন, হ্যাঁ 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 ঠিক হ্যাঁ, জ্যোতিষী কিন্তু ক্লু পেয়ে যাবে। তা আমার কাছে আসুন, আপনি নকল ড্রেস পরে আসুন, ভিখারি সেজে আসুন, কোট প্যান্ট টাই স্যুট বুট পরে আসুন, পরিচয় লুকাবেন, কিন্তু আপনি তো আপনার ফেসটার চোখটা লুকাতে পারবেন না, ফেসটার চোখ তো লুকাতে পারবেন না। যতই আপনি দামি কোম্পানি 10,000 টাকা মেকআপ করে আসুন, আসলে লুকাতে পারবেন না। কি হয়েছিল, কেন ধরতে পারলাম? লক্ষ্মী যখন সমুদ্র মন্থন করে যখন সুধা উত্তোলন হলো, লক্ষ্মী যখন ওষুধের মধ্যে আর দেবতাদের মধ্যে যখন বিতরণ করছিল, রাহু তো নিয়ে পালালো। তো সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যেখানে কিন্তু রাহু লুকিয়ে আছে, দেবতার রূপ ধরে লুকিয়েছিল ওখানে, দেবতার। কিন্তু এই কথাটা সতর্ক করার আগেই লক্ষ্মী দিয়ে দিয়েছে, নিয়ে পালিয়েছে। তা আমরা ধরে ফেলবো যে আপনি ছদ্মবেশ এসছেন কিনা। তা কবে যারা পারে, হ্যাঁ আমি না, হয়তো আরো কয়েকজন আছেন যিনি পূর্ণতা লাভ করেছেন, জ্যোতিষ শাস্ত্রে পূর্ণতা লাভ করেছেন। আর একটা জ্যোতিষ হচ্ছে জ্যোতিষ ব্যবসা আর জ্যোতিষ চর্চা, জ্যোতিষ ব্যবসা, জ্যোতিষ চর্চা। আমরা জ্যোতিষ চর্চা করি, তাই দিনের পর দিন মানুষের মধ্যে এগিয়ে চলছি। আর যারা জ্যোতিষ ব্যবসা করছেন তারা ধস খেয়ে যাচ্ছেন। এই ঘটনা বলি এবার আমি। সেই ভদ্র মহিলা আমাকে বলে আমার মেয়ের এই হচ্ছে, আমি বলে দিলাম এইগুলো ঘটছে। তার মেয়ের সাথে তখন ভিডিও কলে কথা হলো, বলে সাথে রাইট, উপায় কি আছে? তাকে আমরা তখনই বললাম যে আপনার হাজব্যান্ডের ওনার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দিয়েছেন, বা এরকম কোনো ঘটনা কোনো কারোর থেকে কোনো শুনেছিলেন, কোনো একটা ঘটনা শোনার পরে ওনার মনের মধ্যে গেঁথে রয়েছে।
গেঁথে রয়েছে, সেইটা উনি এখানে সামান্য একটু অ্যাপ্লাই করেছে। অ্যাপ্লাই করার পরে ওনার স্ত্রী কী করেছেন, উনি প্রথম দিকেই রুদ্রমূর্তি ধারণ করেছিলেন, ওটা ওনাকে বেশি, ওনাকে তখন কী করেছেন, আরও ওনাকে বেশি ভাবিয়ে তুলেছেন। তাই আমি সমস্ত দর্শকদের বলবো যে ক্রোধ বর্জন করুন, রাগ বর্জন করুন। ক্রোধ ও রাগ মানুষের সত্য নষ্ট করে দেয়। ক্রোধ ও রাগ মানুষের সত্যটাকে নষ্ট করে দেয়। আপনি যে কোনো অবস্থায় ক্রোধ বর্জন করুন, রাগ বর্জন করুন, ৮ ঘন্টায় ১ ঘন্টা ২ ঘন্টায় ৫ দিন ১০ দিন আপনি কিন্তু তার ফল আপনি ভালো অবশ্যই পাবেন। তা ওই ভদ্রমহিলা রাগ করেছেন, ভদ্রলোক আরও উত্তপ্ত হয়ে গেছেন। তখনই আর সত্য অনুসন্ধানে না গিয়ে সেটাকেই উনি ধরে নিলেন। তা ওনাকে তখন আমি বললাম, ওনাকে আমার কাছে আনতে হবে না, জামাইকে। তাই ভাগ্যচক্রে উনি আমার কাছে এসেছিলেন জামাইটা নিয়ে। ওনাকে আমি বলেছিলাম, যা দেখা যায় তা হয় না, আর যা হয় তা দেখা যায় না। এই বর্তমান আধুনিক যুগে যদি আপনার স্ত্রী যদি পরকীয়ায় করে, আপনি ইনকাম ট্যাক্স অফিসার থেকে কী হয়েছেন? আপনি খাতা কলম জানেন, কার কোনো জিএসটি কত কী টাকা সব বোঝেন, কোন ফাইল কত টাকা কমালে বাড়বে কম সব বোঝেন। তা ওটা কিন্তু বাড়িতে খাটাবেন না। যদি করে ধরতে পারবেন না। তাই যা দেখা যায় তা হয় না, আর যা হয় তা দেখা যায় না। তা আপনি যা দেখছেন ওটা হয় না, ওটা দিয়ে প্রমাণ হয় না যে 1 কিলোমিটার ঘুরছে না, যে পায়ে মাটিতে হয়ে যায়। আপনি বললেন যে ছিটকানি এবং হয়ে গেল। তা হ্যাঁ, আমার বলার ভঙ্গি আছে। আমি যদি তাকে যদি শাসন করি, অনুশাসন করি, তখন তুমি আমার বলতে পারো যে আপনি কি শাসন করো আমাকে, আপনি আমাকে কেন অনুশাসন করছেন? শাসন থেকে শাসনটা বেশি হয়ে গেলে বলা হয় অনুশাসন, অনুশাসনটা বেশি হয় প্রহসন। বাংলা ওয়ার্ডগুলো বুঝবেন যারা শিক্ষিত মানুষ, বাচ্চারা তো বুঝবেই না। আমি আগেই বলেছি, শিক্ষিত লোক ছাড়া আমার প্রোগ্রাম করতে পারবে না। শাসন যেন প্রহসনে তৈরি না হয়ে যায়, তা আমরা তাকে ঠিক করি, তাকে আমরা আগে নিজের মতন করে নেই। তিনি আমার কথাগুলো মনোনিবেশ করলেন। তার কাছে আমি শাস্ত্রীজি হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম, কাকা হয়ে গেলাম, পিসিমশাই হয়ে গেলাম, জেঠু হয়ে গেলাম। তখন তাকে বললাম সে কথা, মন থেকে মনে কোথাও একটা মিস্টেক হয়ে যাচ্ছিল। আমি দেখুন, যদি এটা আপনার ক্ষেত্রে হতো, যদি আপনার বোনের ক্ষেত্রে হতো, তাহলে কি করতেন? তো এই যে বলা যে রস ভঙ্গি, কখনোই যেন তার মধ্যে রসবোধ থাকবে, তাই জন্য মানুষকে সেন্টিমেন্ট আঘাত না করে। ভাষা মানুষ হৃদয়কে স্পর্শ করে। একটা মানুষকে বুকে একটা ঘুষি মারলে, একটা ওষুধ খেলে, বড়ি খেলে, ট্যাবলেট খেলে ব্যথা কমে যাবে, কিন্তু ভাষা কথা যদি হৃদয়কে এমনভাবে আঘাত করবে যা কোনো বড়ি, কোনো ইঞ্জেকশন, কোনো অপারেশনে কাজ করে না। লাগবে আবার সেই ভাষাই লাগবে, আবার সেই ভাষাই লাগবে তাকে ঠিক করতে। তাই সেই ভাষাটা আমি গেলাম জ্যোতিষীর কাছে গেলাম আর বললাম, তোমাকে এই তন্ত্র করে নাও, এই রাহু, এই যজ্ঞ, এই মাদুলি হয়। ওইভাবে সব ক্ষেত্রে হয়েছে, হয়নি বা হতে পারে না, হয়নি, হচ্ছেও না, হবেও না। লাগবে তার সঙ্গে প্রথমে তাকে বুঝতে হবে কি বিষয়টা, সাবজেক্টটা কি। বাঁ পা অপারেশন করতে গিয়ে অনেকে ডান পায়ে করে দেয়, মনে দেখা গেছে মেডিকেল, আমি কাগজে পড়েছি। আচ্ছা। তাহলে তাকে করতে হবে কাউন্সেলিং করে দিল তন্ত্র জ্যোতিষ হবে। এখন আমরা দেখি এই বর্তমান কিন্তু এই প্রেম প্রীতি, প্রেম টেম বলে কিছু নেই। দর্শক বন্ধুরা ভালো করে বুঝুন কাতে শাস্ত্রী কথা, প্রেম টেম বলে কিছু নেই, সবটা মোহলাভ, মোক্ষ লাভ, মোহতে এগিয়ে চলছি। একটু বুঝুন, ধরুন একটা কলম, 10টা কলম আমি আপনাকে দিয়ে দেবো, বা 10টা শাড়ি, 10টা গয়না দেবো, একটা গয়না খুব চুজ হয়ে যাবে, এটা নেব। সেটা নেওয়ার জন্য আপনি কিন্তু একদম বদ্ধপরিকর, খুব উৎকণ্ঠা, ওটা নেব। কিন্তু ওই 10টা, ওই আপনার আকাঙ্ক্ষিত গয়নাটা, আকাঙ্ক্ষিত বস্তুটা আমি এবার 100টার মধ্যে ফেলে দেব। তখন দেখবেন আপনার লক্ষ্যটা চলে গেছে অন্য নাম্বারে, এটা আর নেই। এর প্রশ্ন আসছে, ওই 10টার মধ্যে এটাকে আপনি নির্ধারণ করে, যার জন্যে প্রচণ্ড উৎকণ্ঠা আপনি শুরু করে দিলেন, এটাই নেব, এটা না পেলে আমি আত্মহত্যা করবো, এটা আমি চাই, যে 100-এর মধ্যে ওটাকে দিলাম ফেলে, কি বলছেন না ওটা নেব না, কি হচ্ছে, ওটা কিন্তু স্পটই হচ্ছে,
এটা সেম টাইম ওখানে হচ্ছে ঘটনা। বলছে না 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 না, ওটা আমি নেবো না। কেমন নেবে না? একটু আগে যার যাওয়া নেওয়ার জন্য এত উৎকণ্ঠা, এত উদ্গ্রীব, এই যে মানুষের চিন্তাটা এরকম, তখন সে ঘুরে গেল, ওইটা কনভার্ট হয়ে গেল, ওইটা আবার নেওয়ার জন্য উৎকণ্ঠা লাভ করবে, তখন নিয়ে যাবে 1000-এর মধ্যে ফেলো, আবার ওটা পালিয়ে যাবে। তা মানুষ কিন্তু আমরা এইটাই পেরি, 1000 মানুষের মধ্যে 1000 মানুষই এরকম। আর এই প্রবণতা দেখা যায় বেশি কিন্তু মায়েদের মধ্যে। আমি কিন্তু কোনো মায়ের সমালোচনা করছি না, কোনো নারীর সমালোচনা করছি না, যা ঘটে, নারী শক্তি বৃহৎ শক্তি। যে মা পৃথিবী আলো দেখিয়েছেন, যে মা আজকে জগৎজননী বিপত্তারিণী, যে মা আজকে মহিষাসুরকে বধ করেছেন, দেবতারা পারেনি, সে মায়ের নিন্দা করছি না, কিন্তু মায়েদের এটা ঘটে। তা আমরা এখন কি হয়েছি, বিশেষ করে বর্তমান এই মায়েদের এই আকাঙ্ক্ষা, উদ্গ্রীব, এইগুলো আমাদের পরিবারের মধ্যে অনেক সমস্যা তৈরি করে দিচ্ছে। আর এই ভুল বোঝা, স্বামীকে ভুল বোঝা, অন্যকে ভুল বোঝা, আবার প্রকৃত কিন্তু এটা আছে, প্রকৃত আছে। হ্যাঁ, যদি প্রকৃত থাকে তার জন্য তন্ত্র আছে, বশীকরণ আছে, সম্মোহন আছে, কাউন্সিলিং আছে, এরকম হাজার হাজার ঘটনা আছে। এবার বহরমপুরের ঘটনা আমি ঠিক করে দিলাম। আরেকজন মহিলা আসে আমার কাছে মেচেদা থেকে, তিনি সুস্থ মহিলা, সুন্দর দেখতে, ওয়েল স্ট্যাবলিশ, তার হাজব্যান্ড ভালো চাকরি করেন, ভালো বাড়ি ঘর, সুন্দর সব। উনি এসে বলছে শাস্ত্রী, যে আমি, আমার ঘরের ভিতরে ভূতে আক্রমণ, ভূত ভূত পেত। আমি বললাম, দেখেছেন? বলছে না। আমি ভূত দেখতে কেমন? বলে দেখিনি। কি বুঝলেন? বলছে আমি, বলছে আমি পুজো দেব, আম পাতাটা শুকিয়ে যায়, আম পাতা নাকি ওনার শুকিয়ে যায়, দেশটার কাঠি মারলে পরে 3-4 বার নাকি নিভে যায়, তারপরে ধরে। আচ্ছা, মাঝে মধ্যে কি আওয়াজ টাওয়াজ পায়। এবার দেখুন, তখন কোন জ্যোতিষীর কাছে 2-1 গেছে, মেচেদা কয়েকজন জ্যোতিষী বসেন, গেছেন, তারা কোনো তন্ত্রক্রিয়া দিয়ে দিয়েছেন। সিনেমা বলেছেন ভূত আপনার ঘরে নাতিপুতি নিয়ে বসবাস করছে। ভূত নাকি বলে বংশ বিস্তার করছে, নাতিপুতি নিয়ে বসবাস করছে। হ্যাঁ, তা আমি বললাম যে ম্যাডাম, তো ভূতে তো নাতিপুতি নিয়ে বংশ বিস্তার করছে, তো আমি তো এসে তো প্রথম শুনলাম, তা আপনাকে যন্ত্রম দিয়েছে বলে আমার কিচ্ছু কাজ হয়নি, আমার আম পাতাও শুকিয়ে যাচ্ছে, আর দেশলা কাটি হচ্ছে, আওয়াজও হচ্ছে। আমি ঠিক আছে। এটা কোনোভাবে সম্ভব? কোন আওয়াজ? দরজায় আওয়াজ হচ্ছে। এই জ্যোতিষীরা এরকম হ্যাঁ, বলে হ্যাঁ, নাতিপুতি হ্যাঁ, নাতিপুতি, ভূত নাকি না নাতিপুতি, ওদেরও বংশ বিস্তার হচ্ছে, বংশ বিস্তার হচ্ছে, মানুষের মতো হ্যাঁ, বংশ বিস্তার, নাতিপুতি দিয়ে বংশ বিস্তার করছে আপনার ঘরের মধ্যে একবারে। বিশ্বাস করা যায়। ভদ্রমহিলা তো আরো আপসেট হয়ে গেছে, চার্মড হয়ে গেছে, থান্ডার্ড হয়ে গেছে, ফ্যাসিনেট হয়ে গেছে। আমার শাস্তি যে হট টাইম টু ডু। তা আমি বললাম ঠিক আছে, তো বিষয়টা দেখছি। তাই আমি বললাম শুনুন, এই ভূত যে বংশ বিস্তার করছে এই বিষয়ে পরে হবে, আগে আপনার তো এটা ঠিক করা হোক, আম পাতা, দেশলাইয়ের কাঠি আর দরজায় ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ, এটা ঠিক করে দিই। বলে হ্যাঁ, ঠিক করে দেন। আমি শুনুন, আপনি প্রথম আপনাকে আম পাতা, বেল পাতা কোথা থেকে নিয়ে আসেন? বলছে ওই বৃহস্পতিবার আমাকে একটু ভদ্রমহিলা দিয়ে যায়। এবার সিজনটা বুঝতে হবে, কোন সময়টা। আমি শুনুন, এই দেখবেন মার্চ মাসে যখন আম পাতাগুলো বেরোয়, কচি আম পাতা বেরোয়, আম হওয়ার পর কচি পাতা বেরোয় ফেব্রুয়ারির পর থেকে। সেই পাতা যদি আমের পল্লব, যে বলে আমের মুকুল বলি বা আমের পল্লব বলি আমরা, পঞ্চপল্লব, কেউ 5টা দেয়, কেউ 7টা দেয়, 9টা দেয়, 11টা, বেজোর। 3 দিনের মধ্যে পাতাগুলো শুকিয়ে যাবে। পাতাগুলো তো পুষ্ট নয়, পুষ্ট নয়। আমি বললাম আপনি ওই মহিলাকে বলবেন, দিদি আপনি আমাকে কচি পাতা দেবেন না, একটু যে পাতাগুলো একটুখানি সবুজ থাকবে, কালো কালো, একদম সুন্দর চকচকে পাতা আমার দেবেন না, আমার একটু কালো কালো পাতা, শক্ত শক্ত পাতা দেবেন। কেন বলবেন না? আমি কেন আমার জিজ্ঞেস করবেন না? এই আর আপনার ওই দরজায় যেখানে কবজা যেটা বলা হয়, ওখানে আপনি একটু নারকোল তেল দেবেন। আর ওই ধূপকাঠির মধ্যে যে দেশলাই থাকে,
সেই দেশলাইটা আপনি ইউজ করবেন না। আপনি দোকান থেকে ৫ টাকা দামের একটা দেশলাই পাওয়া যায়, বড় দেশলাই। তার মধ্যে যে বারুদটা বেশি থাকে, ভালো থাকে, আর তার গায়েও বারুদটা ভালো থাকে। এই ৫ টাকার আমি লিখে দিলাম যে ৫ টাকা দামের বড় দেশলাই, কবজায় নারকেল তেল, আর আমের পল্লব না হবে, বেশি না হবে কালো জাতীয়, সবুজ শক্ত জাতীয়, এইটা করতে হবে। এটা করবেন, করে আপনি আমাকে ১৫ দিন পরে আবার আসবেন। এবার ১৫ দিন পরে এসছে, দেশলাই কাঠি তো আর হয়নি, ক্যাশ ক্যাশ তেলে বন্ধ হয়ে গেছে, আম পাতো আর কিছু হবে, আম পাতো সে শক্ত হাড়। শাস্ত্রীজি তো আপনি মিরাক্কেল করে দিলেন। বলছে তাহলে এবার ভূতের বংশটা কি হবে, না নাতি পুতি? মানে মানুষ এরকম ভাবে মানুষকে এরকম বিভ্রান্ত করে। হ্যাঁ 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 হ্যাঁ, ভূতের নাতি পুতি কি হবে ওটা? আমি এর মধ্যে কি নাতি পুতির কিছু দেখেছেন নাকি? বলে না, এর মধ্যে কিছু বুঝলাম না নাতি পুতি। আমি ঠিক আছে, আমি তখন ওনাকে বুঝলাম যে ওনার এবার গ্রহচক্র কিছু খারাপ, স্টার কিছু খারাপ, চন্দ্র ভীষণ উইক। চন্দ্র যদি কোনো মানুষের চাটে খুব ভীষণ পীড়িত হয়, দুর্বল হয়, আর বুধ যদি খুব দুর্বল হয়, তাহলে সে ম্যানিয়া আক্রান্ত হয়ে যায়, মেন্টাল পেশেন্স হারিয়ে ফেলে, কোনো মানসিক জোর থাকে না, তাকে ইন্সপায়ার করলেও সে হয় না, ঘুরে ফিরে সেই জিরো যায়, জিরোয়। তখন ওনাকে আমি কি করে খাদ্যাভ্যাস বদলে দিলাম, খাদ্যাভ্যাসে বদলে দিলাম। উনি চিন্তায় ভয় যায়, ভয় আবার মানে উনি 7 দিনের মধ্যে 6 দিন নিরামিষ খায়, বলে মাছ মাংস খেলে ভূত আসবে, মাছ মাংস খেলে ভূত আসবে, ঘরে ভূত আছে। খাদ্যাভ্যাস পাল্টে ওনাকে কোন খাবারের মধ্যে কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, কোন খাবারের মধ্যে। আচ্ছা, ওনার গায়ে নাকি আবার দাগ দেয় ভূতে। আরে মাঝে মধ্যে অনেক সময় শরীর দাগটা হতে পারে, বলে আমাকে ভূতে আঁচড় দিয়েছে। তা ওনাকে বললাম ম্যাডাম, ওনাকে একটা আমি মেডিসিন লিখে দিলাম। তা আমি তো বললাম আমি কিন্তু ডক্টর নই, এটা আমার লেখার রাইট নেই, স্কিনের যে প্রোডাক্ট মেডিসিনটা আমার রাইট নেই, তথাপি কিন্তু আমি আপনার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে দিচ্ছি, আপনি এটা ওষুধটা কিনবেন স্কিনের। অর্থাৎ বলে দিচ্ছি দর্শকদের, আমি কোনাকাটাজাল গ্রুপের যে কোনো মেডিসিন স্কিনের উপরে কাজ করে। আবার বলি, কোনাকাটাজাল ওই কম্বিনেশনের ওষুধ নেবেন, স্কিনের উপরে কাজ করবে, কিন্তু মুখ হবার বাদে, মুখটা মুখে ভেতরে বাদে, বাইরে স্কিনে কাজ করবে। আমি লিখে দিলাম, গেল। আর ওনাকে আমি চন্দ্র আর বুধ জন্য কিছু প্রতিকার ওনার দিলাম, খাওয়ার দাওয়ার সিস্টেমটা ওনার ফুড চার্টটা পাঠিয়ে দিলাম, মাছ মাংসকে ওনাকে খেতে বললাম, খুব ভালো আছেন উনি। হ্যাঁ, তবে যদি বলেন তাহলে কি ভূত পেট নেই, অবশ্যই জানতে চাইছিলাম। অবশ্যই আছে। দেবতা যদি থাকে, দেবতা তো কেউ দেখেনি, ফেস করেছেন এইগুলো? হ্যাঁ, আমি ফেস করেছি, নিজে বলছি। আমি কিন্তু কোনদিন দেবতাকে দেখিনি, আমার বাড়িতে এত ঠাকুর আছে, আমি নিজে চেষ্টা করেননি না, আমি কোনদিন দেবতাকে আমি অনুভব করতে পেরেছি, ঈশ্বরকে অনুভব করতে পেরেছি, কিন্তু কোনদিন আমি দেখিনি। এবং যে প্রেতাত্মা বলে যে কিছু আছে, আমি কিন্তু দেখিনি, কিন্তু অনুভব করতে পেরেছি। আমি ছোট্ট একটা ঘটনা বলছি। আজ থেকে 30 বছর আগে আমার একটা ভাঙা স্কুটার ছিল, আজও গাড়িটা রেখে দিয়েছি, ওটা হেরিটেজ হিসেবে রেখে দিয়েছি আমি। হ্যাঁ, চেতক ক্লাসিক। আমি চালিয়ে যাচ্ছি, মনে হচ্ছে কে যেন পেছনে বসে আছে। আমি যেই হাত দেই, দেখি মানুষের মতন লাগছে, মনে হচ্ছে কি বাচ্চা বসে আছে। হ্যাঁ, মনে হচ্ছে বাচ্চাকে বসে আছে। আমি আবার হাত দিই, দেখি বাচ্চা, ভয় লেগে যায়। আবার আমি একটু দাঁড়াই, যেই দাঁড়াই কেউ নেই পেছনে, এইদিকে হাত দিচ্ছে, কেউ বসে আছে। হ্যাঁ, দাঁড়ালে আর দেখি না, দাঁড়ালে আর কিছু টাচ করি, আর কিছু পাই না। আবার চলে যাচ্ছি, আবার মুখ পেছনে নড়ছে, আবার হাত দিই, দেখি একটা বাচ্চা বসে রয়েছে। হ্যাঁ, হাত দিচ্ছি, বাচ্চা। আবার আমি দাঁড়িয়ে পড়ি। এবার আমি তো স্মোক তো করি না, আমার কাছে কোন আগুনটা, আমার গুরুদেব বলেছিল এরকম কোনো সমস্যা হলে আগুন জ্বালাবে, তা আমি কোনো স্মোক তো করি না বলে আমার কাছে কোনো আগুনের ব্যবস্থাও নেই। তখন আমি বললাম আর যাবই না, দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ, আমি স্কুটারটাকে স্ট্যান্ড করে পুরো দাঁড়িয়ে থাকলাম। রাত তখন 11টা বাজে, দাঁড়িয়ে থাকলাম। সামনে গিয়ে একটা তাল গাছ,
এবার দেখি একটা ঝুড়ি ঝুড়ি গোল হয়ে ঘুরতে ঘুরতে ঘুরে ঘুরে দেখি তাল গাছে উঠে উঠে যাচ্ছে। এই ঝুড়ি উঠে যাচ্ছে, তাল গাছে উঠে যাচ্ছে। এবার আমার একটা গুরুমুখী বিদ্যা ছিল, নিজের দেহ বন্ধন করতে হয় না, যেমন পূজা করতে হলে যেমন দেবতাকে চক্ষুদান, প্রাণদান, ফুল শুদ্ধি করতে হয়, আসন শুদ্ধি করতে হয়, ঘর শুদ্ধি করতে হয়, তা আমার দেহটাকে শুদ্ধি করে বেরোতে হয়, তা আক্রমণ করতে পারছে না। তারপরে দেহবন্ধন মন্ত্রটাকে আমরা আবার জপ করলাম, তখন দেখি ঝুড়ি হয়ে ঘুরতে 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 গাছে উঠে গেল, তাল গাছে উঠে গেল। যদিও আমি মানুষ তো, আজ থেকে 30 বছর আগে, তখন আমি না যাই, না তাকিয়ে ওইটুকুনি আর গাড়ি আমি চালাইনি, না চালিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেলাম। আমার চালাতে ভয় করছে, চালাই তো আবার সে বাচ্চা বসে পেছনে বসবে। আমি হাঁটিয়ে 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 খাই মোটামুটি প্রায় 1-1.5 মিটার চলে গেলাম। 1-1.5 মিটার হাঁটিয়ে হাঁটিয়ে গিয়ে পেছনে বারবার তাকাচ্ছি, দেখি আসে নাকি, দেখি না, আর ঘুরঘুটে অন্ধকার। আমি কিন্তু আমি লাইটের গাড়ি কিন্তু আলো জ্বালিয়ে দিয়েছি, স্টার্ট করে আমি আলো জ্বালিয়ে রেখেছি, আবার আলো ঘুরে দেখছি কিছু নেই। তারপরে ঠাকুরের নাম করে, হ্যাঁ, কারণ ভগবান শ্রীকৃষ্ণের নাম করলে প্রভুর নাম করতে হবে। প্রভুর নাম যদি করা যায়, যে কোনো ভূত পেট দক্ষী দানব বায়ু বাতাস দৃষ্টি উপদৃষ্টি তারা সরে যায়। হ্যাঁ, তবে এই বলে দিই, দেবতাদের ওটা আমার জন্য অভিজ্ঞতা আছে, ভূত পেত আছে, দেবতাও আছে। যদি বলে দেবতা নেই, ভূত পেত নেই, কিন্তু ভূত পেতকে নিয়ে যদি আমরা এখন ব্যবসা করি, তাহলে যিনি করছেন তিনি করছেন। দেবতারা যে ব্যবসা করছে, হ্যাঁ আমি ঠাকুর পেয়েছি, আমি ঠাকুর আমার সঙ্গে, আমি কি বললাম, আমার এত বড় মন্দির আপনারা করে দিয়েছেন আমাকে, যে মন্দিরটাকে আজকে অনেক বড় মন্দির, কেউ মন্দির ভাবতেই পারেন, ভাবে এটা কোনো একটা প্যান্ডেল। তো আমি একগত বলিনি, একগত বলছি না যে আমি কোনো দেবতাকে আমি চোখে দেখেছি, এটা অনুভব করতে পারি, যে একটা শক্তি আমার কোথাও কাজ করে, আমি অনুভব করতে পারি। তা প্রেতাত্মা যে আছে অনুভব করা যায়। তো এবার আমি বলে দিই, এই ভূত প্রেতের মধ্যে কোয়ালিটি আছে, দুরকম কোয়ালিটি আছে। কিন্তু দেবতাদের মধ্যে যেমন যখন অগ্নিদেবের একটা ক্ষমতা, বরুণ দেবের একটা ক্ষমতা, ব্রহ্মার একটা ক্ষমতা, কৃষ্ণের ক্ষমতা, দুর্গার ক্ষমতা, সব দেবতার ভাগ ভাগ করা আছে। বিশ্বকর্মার এক ধরনের ক্ষমতা, কোথাও মা সরস্বতীর এক ধরনের ক্ষমতা, ভাগ ভাগ পাট পাট করে দেওয়া আছে। এই ভূত প্রেতের মধ্যে কিন্তু ভাগ ভাগ আছে। কি করে হয় জেনে নেওয়া বন্ধুরা, ভূত প্রেতের ভাগ কোথায়, কখন সে প্রেতাত্মা বা ভূত হন, যখন কোনো মানুষ তার আকাঙ্ক্ষিত জীবনের মধ্যে আকাঙ্ক্ষা পূর্ণ করার পূর্বেই সে কোনো কারণ আত্মঘাতী হয়েছেন, বা আনন্যাচারাল ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে। অনেক আকাঙ্ক্ষা ছিল, মানুষটা ভালো ছিলেন, সে হোক মহিলা বা হোক বা পুরুষ, তার যদি আত্মা যদি শান্তি না হয়, প্রেতাত্মা ঘুরে বেড়ায়, সে কিন্তু সর্বদাই মানুষের ভালো কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, সে ভালো কাজ করবে। উদাহরণ দিয়ে পরে বলছি। আর যে মানুষটা খারাপ ছিল, তার যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, সে ওই ভূত প্রেত হয়ে সে কিন্তু খারাপ কাজই করবে। তাহলে কি করে বুঝবো কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ? সে মনে করুন আপনি রাত্রি 1টার সময় কোনো একটা নির্জন প্ল্যাটফর্মে হোক বা কোনো স্টেশনে বাস থেকে নামলেন, ভয় করছেন যে আমি আমার গন্তব্যে পৌঁছাবো, কোনো লোকজন নেই, শুনশান রাস্তাঘাট। যদিও এখন আমার আধুনিক সমাজে অনেক কিছু শুনশান থাকে না, অনেকটা আমরা আগে এগিয়ে চলছি। তো ধরুন রকম জায়গায় পৌঁছে গেলেন, ভয় লাগছে, হঠাৎ দেখলেন একটা লোক, সে সাইকেল নিয়ে হোক, বাইসাইকেল নিয়ে হোক, বা মোটর বাইকে বা হেঁটে হোক, তখন আপনি বলছেন দাদা বা দিদি আপনি কোথায় যাবেন? বলে আমি যাবো এই জায়গায়, আপনার থেকে আরো দূরে, আপনার গন্তব্য থেকেও দূরে। তো কি মনে করলেন, একটা সঙ্গে লোক পেলাম, কোথায় গেছিলাম, হ্যাঁ আমি এখানে, কথা বলতে বলতে চলে আসছেন। দেখুন আপনার কিন্তু ভয়টা কমে গেল। এটা কিন্তু লোক নয়, এটা বলছি এই ভূত প্রেতাত্মা, এটা ভালো, সেই ভালো যে লোকটা যেমন মরেছিল না অ্যাক্সিডেন্টে, সেই লোক এর ভালো কাজ করছে, আপনাকে এগিয়ে দিল, আপনাকে এগিয়ে দিচ্ছে। এবার দেখা গেল আপনি আপনার বাড়ি ঢুকে গেলেন, দাদা নমস্কার, দেখা হবে আবার, এরকম কথা বলো। তা আপনি কিন্তু নির্বিঘ্নে আপনি আপনার গৃহে প্রবেশ করলেন। দেখুন কীভাবে আপনাকে কিন্তু হেল্প করে গেল। আর যদি আপনি অশুভ প্রেতাত্মার পাল্লায় পড়েন, তাহলে ওই রকম হবে, ওই আমার মতন এই ভূত ঝুড়ি উঠবে তাল গাছে।
বুঝতে পেরেছেন তো? দেখা গেল আপনি রাস্তায় নামলেন, এবার দেখা গেল কোনো লোকজন নেই, হট করে দেখবে একটা কেউ হয়তো একটা মানে গামছা মুড়িয়ে দিয়ে বা সাদা কাপড় মুড়িয়ে দিয়ে, হ্যাঁ, ওখানে চলে গেল। একটা ঘোড়া যাচ্ছে, তার দেখা গেল লেজও নেই, মাথাও নেই, চারটে পা আর কি স্ট্যাচু দাঁড়িয়ে আছে। এরকম এরকম সব মানে অদৃশ্য, যেগুলো মানে দৃশ্যমান হবে, হুম। এটা হচ্ছে প্রেতাত্মা, খারাপ লোক। তা আজকে আমাদের আধুনিক সভ্যতায় এখনো বিজ্ঞানীরা রিসার্চ করছেন কি করে এটা সম্ভব। দেখুন, যা কিছু কনসেপ্ট সব কিন্তু আমাদের আধুনিক কনসেপ্ট, সব কিন্তু প্রাচীন কনসেপ্ট থেকে নেওয়া। হুম, হুম। ভাবার একটু ভালো বাসটাকে তৈরি হয়েছে, সুইচ দিচ্ছে ড্রাইভার, নিচে নেমে পড়ছে বাসটা। কোত্থেকে? মহাভারতের থেকে এসছে, মহাভারতের অর্জুনের রথ থেকে এসছে। যখন ওকে যখন ভীষ্ম মৃত্যুবান মারলো, অর্জুনকে মারলো, তখন কৃষ্ণ পাটা দাবি দিল, গাড়িটা বসে গেল। বিজ্ঞানীরা ভাবলেন একটা চলন্ত গাড়ি যা চাকা বসলো না, মাটি গর্ত নিয়ে গাড়িটা কি করে বসে গেল। তখন ভলো বাস তৈরি করলেন, সুইচ দিচ্ছে, নেমে পড়ছে। কারণ ওখানে কি লাগানো আছে? এয়ার ব্যাগ লাগানো, বেলুন টাইপে লাগানো আছে, সাসপেনশন নেই, ওইটাই সাসপেনশন। হুম। বাসটা একদম মাটির সঙ্গে লেগে যাচ্ছে, যাতে বয়স্ক লোকরা সহজে উঠতে পারে। আবার ড্রাইভার মনে করলে উঁচু করে নিচ্ছেন। স্কার্ট, পেট্রোল, নিউটন, যত বোমা যাকে সব প্রাচীন থেকে এসছে। জলের তলায় বসবাস। মহাভারতের যুদ্ধ শেষে দুর্যোধন জলের তলায় লুকিয়ে ছিল। এখন দেখুন সাবমেরিন, সিঙ্গাপুরের মিনিস্ট্রি অফ সিঙ্গাপুর, তারা কিন্তু ম্যাক্সিমাম যদি কোনো মিটিং হয় তার জলের তলায় গিয়ে করে, জলের তলায় গিয়ে মিটিং করে সব পুরো ক্যাবিনেট গিয়ে। আমেরিকা করছে, আমেরিকাতে জলের তলায় ফ্ল্যাট আছে, জলের তলায় প্লেগ্রাউন্ড, খেলার মাঠ আছে জলের তলায়। আমাদের ছোট দেখুন, এখানে যে আমাদের মেট্রো রেলটা হাওড়া শিয়ালদা, যেটা আগে ছিল টেমস নদীর তলা, ছিল লন্ডনের টেমস নদীর তলা দিয়ে। তাই এই যে পাতালের তলায় পাতাল, ব্যাপারটা এরকম না? পাতালের তলায় পাতাল, তা সবই সত্যি, কোনো মিথ্যা নয়। কিন্তু আমরা কিছু জ্যোতিষ আছি যারা আমাদের টাকা লুটের জন্য আমরা আমাদের মতন সাজিয়ে নিই, মানুষের ভয় দেখাই। গেলেই 5 মিনিট সময় দেবে না, 3 থেকে 4 মিনিট 5 মিনিট সময় দেবে, তার কোনো কথা বলা, তাকে কোনো সুযোগ দেবে না, কোনো অবকাশ দেবে না। সে একাই বলবে, কি বলবে? তোমার ছেলের মৃত্যু যোগ, ফাঁড়া আর মরা। আর না হলে বলবে তুমি তো কালকে বাটি নিয়ে রাস্তায় বসবে, কিন্তু বাটি নিয়ে বসে যাবে, বিকেল হয়ে যাবে। আর নাহলে মৃত্যু যোগ। বাচ্চাকে বলবে তোমার বাচ্চার গ্রহ খারাপ, তার জন্য ওর বাবার মৃত্যু যোগ। মানে তার স্ত্রীকে ভয় দেখাচ্ছেন, কোনো মাকে ভয় দেখাচ্ছেন যে আপনার বাচ্চার গ্রহচার খারাপ আছে, তার জন্য বাবার মৃত্যু যোগ। এবার ওটা কি ভাববে? আমার স্বামী মৃত্যু যোগ। তাহলে অটোমেটিক মায়ের এই জায়গায় খুব সেন্সিটিভ, দুর্বল, তখন সোনা দানা বেঁচে, তখন হয়তো দেখা হাজবেন্ড পড়বে না, বাচ্চাকে পড়াবে। বল তোমার হাজবেন্ড পড়বে না, বাচ্চাকে পড়াও, বাচ্চাকে পড়িয়ে দিল। তাহলে এই যে কি পাথর পড়িয়ে দিল, ও তো আরো রিয়াকশন হবে। কেন? কোন পাথরের মধ্যে কি থাকে? পোখরাজ, ইউলো সাফায়ার, নীলা ব্লু সাফায়ার, গোমেদ, ন্যাচারাল জেকিন্থ, পান্না, ইমারেল, কারেন্ডাম। এই তার মধ্যে হিলিয়ান কতটা আছে, ম্যাগনেসিয়াম কতটা আছে, পটাশ কতটা আছে। তা হিলিয়ান, ম্যাগনেসিয়াম, পটাশ, ইউরোপেট্রাম, এগুলো কত কত পার্সেন্ট আছে, তার দেহে কতটা উপযোগী। দেখ বাচ্চাটাকে দেখো, তার 10 বছর বয়স, তার মধ্যে পটাশ বাড়িয়ে দিল, এখানে বাচ্চাটা কি হবে? বাচ্চাটা রোগ হয়ে যাবে, হেলথ ডেভেলপ করবে না। তার ম্যাগনেসিয়াম বাড়িয়ে দেবে, বাচ্চাটার খাদ্য হজম হবে না, এফেক্ট। আপনার মধ্যে কি মনে হয় যে পাথরটা কি ভালো? অবশ্যই পাথর অবশ্যই ভালো, কিন্তু পাথর যিনি ব্যক্তি যাকে দেওয়া হচ্ছেন, সেটা দেখে নিতে হবে। হ্যাঁ, তার সঙ্গে ম্যাচ করাতে হবে। তা আপনার কাছে কি মনে হয় পাথরটা কি খুব দরকারি, নাকি আপনার কাছে গেলে সেভাবে মানুষ সেটা মানে পাথরটা আমার দরকার, আমি দিই না কৌশিক পাথরটা, এরকম কি ব্যাপার? আপনার কাছে কি জিনিসটা, পাথরটা কি আপনি দেন না? না, হ্যাঁ, না, যাকে যার প্রয়োজন হয়। শুনুন, পাথরটা সবার ক্ষেত্রেই পাথর অ্যাপ্লিকেবল না, আর সবার ক্ষেত্রেই যে তন্ত্র দিয়ে করতে হবে সেটাও অ্যাপ্লিকেবল না। আগে বুঝতে হবে। যেমন ডক্টর যেমন ঠিক করেন
যে অপারেশন না মেডিসিন, সে ডক্টর ঠিক করবেন। তা ভালো জ্যোতিষ ঠিক করবেন যে সেটা আপনার কি তন্ত্র দিতে হবে না পাথর। যদি পাথরের প্রয়োজন হয় পাথর দিতে হবে, তাহলে তার মেন্টালিটি, তার হরস্কোপ চার্ট, তার গ্রহদশা, তার অন্তর্দশা, তার পতন্ত দশা, গ্রহ ফ্রুট সবটা বুঝে ঠিক করতে হবে। পাথর খুবই কার্যকরী, আবার কিন্তু কার্যকরী কখনো নয়। যেমন সব খাড়ি খারক, সব খাড়ি খারক নয়। পাথর যেমন কার্যকরী তেমন কার্যকরী নয়, তেমন উল্টো ফল করে। প্রচুর প্রচুর দেখেছি আমি আমার এই দীর্ঘ জীবনে, প্রচুর দেখেছি। পোখরাজ পড়েছে কারো কি, সে নিজে নিজে পোখরাজ কিনেছে বড় দোকান থেকে। পোখরাজ নাকি ধনশালী পাথর, সে পোখরাজ পরে তার আরও সে মিয়ামোড়ের ব্যবসা ছিল, এজেন্ট ছিল, সে ব্যবসা বন্ধ হয়ে গেছে। সাথে যে আমি পোখরাজ বললাম সে আমি আরেকটা কোনো স্টল খুলবো, কোম্পানির সঙ্গে আমার টাই আপ হয়ে গেল, 20 লাখ টাকা ডাউন করলাম, কোম্পানি বলছে আপনারটা আমরা অ্যাপ্রুভাল দিচ্ছি না, হবে না, আপনার জায়গা মাপে আমাদের মাত্র 1 স্কোয়ার ফুট কম হচ্ছে, তাই জন্য আপনারা রিজেক্ট করলাম। টাকা কয় ফেরত পাবো, বলছে পরে ব্যাংকিং মাধ্যমে পাবেন। এই পোখরাজ পরে অবস্থা। আমি বললাম আপনার পোখরাজ পড়লে হবে না, আপনাকে পড়তে হবে রুবি, রুবি চুনি, ভালো চুনি পড়তে হবে। ঠিক আছে, আপনি দিন, যা দাম হবে আপনার ডবল দেবো। আমি না এরকম কোনো কন্ডিশন পড়ানোর কিছু নেই। এরকম যদি আমার সঙ্গে বিজনেস অফ কন্ডিশন করেন, আই এম নট এগ্রি। আপনি ভালোবেসে এসছেন, সমস্যার কথা আমি বলেছি, আপনি বলেছেন, আমার শেয়ার করেছেন, বলছেন মাফ করবেন, আমার আমি তো খুব মানে রাগান্বিত হয়ে আছি, কারণ আমার যেহেতু একটা বড় অনুষ্ঠান হয়ে আমি 50 লাখ টাকা ডুবে গেছি। এবং যা আপনার ভাগ্য ভালো আছে, এই রাগটাই আপনাকে কিন্তু ভালো করলো। আপনার আমি চুনিই দেবো, কোনো পয়সা লাগবে না, আর টার্মস অফ কন্ডিশন বলে কিছু নেই। আপনাকে গিফট করবো, আমি গিফট করবো, দিলাম চুনি, ওনাকে পরিয়ে দিয়েছি। 20-25 দিন পরে বলছি শাস্ত্রীজি আমাকে এখন সেই মিওপুর কোম্পানি আবার ফোন করেছিল, বলছে আপনার ওটা আমরা করে দিচ্ছি, এটা আমরা আমাদের মেন কোম্পানির থেকে বসে অর্ডার এসেছি, না ওনাকে এটা ক্যান্সেল করে লাভ নেই, টাকা রিফান্ড দরকার নেই, ওনাকে এটা করে দেওয়া হোক। হ্যাঁ, করে দেওয়া হোক, করে দিচ্ছে, করে দিচ্ছে। পাশাপাশি উনি বলছে আমাকে, আমি এখন নতুন সব স্কুটি আসছে না, ব্যাটারি স্কুটি, সেখানে যোগাযোগ করেছিলাম এজেন্সি নেওয়ার জন্য, তারা ওনাকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য ডেকেছে আমার, হয়তো ওটাও হয়ে যাবে। দেখুন দামটা বলুন কত, দামটা বলুন কত। আমি বলছি না, এটার আমি দাম বলবো না, এটা আমি একটা গিফট দিয়েছি, এটা গিফট দিয়েছি, এবার আপনাকে দামের কথা বলেন, তাহলে আমি আপনাকে আরেকটা চুনি দেবো। এবার তারপর আমি একটা আমার যতটুকু আমার দরকার, যা মার্কেট প্রাইস তার থেকেও কম দামে ওনাকে আমি বেশ কস্টলি একটা চুনি ওনাকে আমি আবার দিলাম, ওটা খুলে নিলাম। ওটা তো আমি তো গিফট দিয়েছি, তার দাম হতে পারে না। উনি আমাকে বলে তা রেখে দিন, ঠিক আছে, কাজ তো ওনার হয়ে গেল, দরকার ছিল চুনি। তো এইভাবে হিসেবটাকে করতে হবে, ঘটনা জানতে হবে কোন এই ঘটনা আদৌ হবে কিনা। এখন যদি আমি কোনো একটা রিক্সাওয়ালাকে আমি চুনি পরিয়ে দিই, বা আমি যদি একটা প্রকাশ পরিয়ে দিই, সে কি কালকে লরি কিনতে পারবে? সম্ভব না। আর যদি লরি কিনতে পারে তাহলে কোনো পাথর লাগবে না, কিছুই লাগবে না, ওটা গড গিফটেড, গড গিফটেড, ভগবান দিচ্ছে, ওটার মধ্যে কোনো আমাদের হাত নেই। অনেকে দেখবেন বাসের কন্ডাক্টর বাসটা কিনে নিয়েছে, দেখেছেন, কোনো পাসপোর্ট তাবি বাদলি ওখানে কাজ করে না, ভগবান দিয়েছে, ঈশ্বর ব্যাপার, এখানে মানুষের কোনো হাত নেই। কোনো বাড়ি ভাড়া থাকেন কোনো বাড়িতে, সে বাড়িটা সে কিনে নিয়েছে, পরে মালিক হয়ে গেছে, তখন ভাড়াটে, প্রচুর দেখা যায়। আপনার কাছে কর্মফলটা কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ, কর্মফলটা খুবই ইম্পর্টেন্ট। মানে আপনার এই যে কথাগুলো এখন বললেন, সেগুলো মনে হয় না তাদের কর্মফলটা কিছুটা অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো আমি কিন্তু পূর্বজন্মের কোনো কর্মফলকে কিন্তু আমি কিন্তু বিশ্বাস করি না। না, আমি বর্তমানের কথা বলছি। বর্তমান কর্মফল তো অবশ্যই কর্মফলের প্রভাব আছে। তো এবার আমি সমস্ত দর্শকদের বলে দিচ্ছি, একটু তারা আপনারা ধরে যান কর্মফল কি আর কিভাবে এটা মানুষের প্রভাব পড়ে। আপনি যদি মনে করেন আপনি 10টা ভালো কাজ করলেন,
ভালো কাজ করুন। হ্যাঁ, মানে ভালো কাজ 10টা ভালো কাজ করলাম, একটা খারাপ কাজ করলেন, একটা। সেই কর্মফল ভগবান যখন তার ফল দান করবে, তখন আমি বললাম, ভগবান ঈশ্বর, আমি তো এত ভালো কাজ করেছি, একটা খুব অন্যায় কাজ করেছি। তো ওই তুমি আমার তো 10টা ভালো 9টা ভালো কাজ করেছি, একটা খারাপ কাজ করেছি। তাহলে এক কাজ করো, তুমি আমাকে 9টা ভালো ফল দেবে তো? তো একটা ভালো ফল কেটে রাখো, কেটে আমাকে 8টা ভালো ফল দাও। যদি একটা আমি খারাপ কাজ করেছি, ওটাকে মাইনাস করে দাও। ঈশ্বরের দরবারে কোনো বিচার বলছে কোনো মাইনাস প্লাস নেই, কোনো মাইনাস প্লাস নেই। যে 9টা ভালো কাজ তুমি করেছো, 9টা ভালো ফলই তুমি পাবে, 9টা ভালো ফলই তুমি পাবে। আর একটা যে তুমি খারাপ কাজ করেছো, সেটারও তুমি খারাপ ফলই পাবে, সেটার সুদে আসলে পাবে। উদাহরণস্বরূপ আমি বলছি, দর্শকদের বলছি, অনেক দামি লোক, এক্সিকিউটিভ পার্সন, নেতা, মন্ত্রী, শান্তি, যা কিছু হতে পারে, দামি মার্সিডিজ বেঞ্জ গাড়ি, ওপেলাস্টার গাড়ি, X700 কত গাড়ি কিনছেন, সিল্যাক্স গাড়ি কিনছেন কোটি কোটি টাকা দিয়ে। দেখবেন অনেক ভালো কর্ম, দামি 5 স্টার হোটেলে গিয়ে যাচ্ছেন, রাত্রি নিবাস করছেন, খুব ভালো কথা, ভালো কর্মফল নিশ্চয়ই। কিন্তু দেখবেন ওই সেই মানুষটার একটা সাডেন টাইমে গিয়ে গলার মধ্যে নল ঢুকিয়ে রাখতে হবে 3 বছর, ওই নল দিয়ে খাদ্য খাওয়া হচ্ছে। প্যানক্রাইটিসে ক্যান্সার, রেকটমে ক্যান্সার, লিভার হাফটা পচে গেছে, কিডনি ডায়ালিসিস চলছে। কথা বুঝলেন কি বলেছি? চোখে রেটিনা অক্ষিপট শুকিয়ে গেছে, জিভে অর্ধেক কেটে দিয়েছে। যতটাই চকচকে, ততটাই অন্ধকার। বিশাল কোনো বড় মলে টলে গেলে খুব ঝকঝকে, কারেন্ট অফ হলে কি হয়, অন্ধকার ঠিক ওই সেরকমই, তার থেকে বেশি খুব অন্ধকার মনে হয়। আর কম আলো যাবেন, নিভে গেলেও কিন্তু তাও একটু হালকা হালকা যেন দেখা যায়। তাই যত দেখবেন চকচকে, ভেবেন না যে এটাই চকচকে, কোনো ফল ভালো, কিন্তু আবার ওই খারাপ কর্ম তার অবশ্যই কিছু থাকলে এইগুলো ঘটে। সেটা কী করে বুঝবেন? গিয়ে দেখবেন অ্যাপেলো হসপিটাল, উডল্যান্ড, বেলভু, কোঠারি, ফর্টিস, গিয়ে দেখবেন কি করে সব নল আর যন্ত্রপাতি ঢোকানো আছে, কি করে ব্রেনের খুলিয়ে উল্টিয়ে ভেতর দিকে সব যন্ত্রপাতি খুলিয়ে দিয়ে সব অন্য সব প্লাস্টিকে লাগিয়ে দিচ্ছে, কি করে ওপেন হার্ট হচ্ছে, বাইপাস হয়ে যাচ্ছে, স্টেন বসাচ্ছে। তুই একবার বড় একটা নার্সিংয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, উপলব্ধি করতে পারবেন। হাহাকার দেখবেন, শুধু বল ভগবান বাঁচাও বাঁচাও, হায় 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 করছে। এটা হচ্ছে কর্মফল। একটা কর্ম খারাপ করলেই সেই কর্মের জন্য এইগুলো ঘটবে। তাহলে কি ভগবান কি বলছে, মাইনাস করবো না, ভালোটা ভালো নাও, ভালোটা। আমি আপনার না, যদি 20 টাকা পেতাম, তুমি পেতাম 15 টাকা, কেটে বাদ দিয়ে 5 টাকা ফেরত দাও, ওসব নেই। তোমার 20 টাকা তুমি ফেরত নিয়ে নাও, আমার 9 টাকা আমি নিয়ে নেবো, ব্যাপারটা এরকম। খারাপ কাজ 10টা খুব মধ্যে 9টা ভালো কাজ করে 9টা ভালো ভালোই পাবেন, গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য সম্পদ পাবেন। আর এই একটা যে থাকবে খারাপ কাজ, ওটার রিটার্ন পাবেন সুদ সমেত, খারাপ খারাপ পাবেন, রিটার্ন পাবেন সুদ সমেত। সেইগুলো হচ্ছে এইগুলো যেগুলো দেখতে পান চোখের সামনে। তো আমরা তো এবার এখানটা কর্মফলটা আমি একটু জানলাম। হুম তো আপনার যারা দেখুন এই যে রোজগার করেছে, আপনি যাদের হুম বলছিলেন যে গলায় বা এরকম ভাবে তাদের হ্যাঁ, খাদ্যনালী এরকম হয়, হবেই কিন্তু হবে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে রোজগার করাটা কি তাহলে পাপ? না না, রোজগার তো আমাদের করতেই হবে, রোজগার ছাড়া আমাদের জীবনযাপন করা, আমাদের আজকে ভগবানের পুজো করতে গেলেও তো রোজগার লাগে, নাহলে ভগবানের পুজো হবে কি করে? সেটাও ঠিক। কিন্তু সেই রোজগারটা তো হতে হবে ন্যায় ও নীতির সঙ্গে, যা মানুষের অন্যকে আঘাত করে তো নয়। হুম। আমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়। আমাদের জ্যোতিষীরা, বিশেষ করে কয়েকজন জ্যোতিষীকে আমাদের কিছু আমার ক্লায়েন্ট এসে বলে, হাতে যে আমার গরুটা বেচে ওর অন্ত্যেষ্টি ক্রিয়া করবো, আমার গরু বেচে দিই, আমার ছাগলটা বেচে ওর অন্ত্যেষ্টিক্রিয়া করবো, আমার জীবনের শেষ সম্বলটা বেচে দিয়ে আমি ওর অন্ত্যেষ্টিক্রিয়া করবো, যাকে বলে শ্রাদ্ধ করবো। শ্রাদ্ধ ভাষা কেন বলবো না, শ্রদ্ধা থেকে কতটা এসছে, শ্রদ্ধা থেকে কতটা এসছে শ্রাদ্ধ। তাই বাংলাটাকে আমি ইউজ করতে আমার নিজের মানে লজ্জা লাগ করছে, বিবেকে বাজছে, তাকে আমি এই কথাটা ইউজ করবো কেন, অন্ত্যেষ্টিক্রিয়া এইভাবে ইউজ করলাম। মানে এমন হয়তো একটা ঠকিয়েছে, তার বিয়ের সে মানে মঙ্গলসূত্র থেকে শুরু করে যাবতীয় স্বামীর আংটি পর্যন্ত লকার থেকে নিয়ে এসে বেঁচে কিনে তাকে দিয়েছে, এমন তাকে ভয় ধরিয়েছে, জীবনে তুমি কোনো মা হতে পারবা না।
জীবনে তুমি মা হতে পারবে না। কি করে বুঝলে? তুমি কি গাইনোলজিস্ট? তোমার পেতা তা ভর করে আছে, আর তাই জন্য ভয় পেয়ে গেছে। তার স্বামীকে বলে, স্বামী মানে নেই, বোঝে না এগুলো দোকানটা। তখন সে এসব পড়েছে, আমার কাছে এসছে। তাকে আমি বিখ্যাত গাইনোলজিস্ট রাজভীরের বসেন, নাম বলে আমি অ্যাড করছি না, তাও একটু। আপনি নামটা বলতে পারেন, হ্যাঁ, কারণ বলতে এখানে পারেন। ভালো মানুষ হ্যাঁ, ওনারা। গৌতম খাস্তগির হুম। বলে দিলাম। তার কাছে আমি পাঠিয়েছি। আজকে সে একটা ফুটফুটে একটা সন্তানের, পুত্র সন্তানের মা। তাহলে আর সে বলেছে যে তার বিয়ের মঙ্গলসূত্র থেকে শুরু করে সমস্ত গয়না বেঁচে দিয়েছে, তার থেকে নিয়েছে। তাও সেই জ্যোতিষী, তাও বলেছে তার বাড়ি হচ্ছে দমদম এয়ারপোর্ট এলাকায়। আবার তার স্ত্রী আবার সেই ভদ্রমহিলাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে গিয়ে বলেছে, তোমাকে এমন একটা কিছু তোমার হাজব্যান্ড খাইয়ে দিয়েছে, এমন একটা কিছু তোমার খাইয়ে দিয়েছে যাই জন্য তোমার হবে না। তোমার মানে দ্বন্দ্ব লাগিয়ে হ্যাঁ, দিচ্ছে দুজনের তোমার মধ্যে। স্বামীর অন্য কোথাও পরকে আছে। তখন কীরকম বিষ ঢুকিয়ে দিয়েছে, কি বিষ ঢুকিয়ে দিয়েছে। আর আমাদের কাছে যদি ওরকম ঘটনা আসেও না, আমরা বুঝতেও যদি পারি, আমরা কখনই এরকম বিষ দেই না। আমরা চেষ্টা করি ওটাকে একটা জায়গায় আনার জন্য। কারণ আমরা ভাবি যে হয়তো উনি যে ভুলটা উনি কেউ করছেন, হয়তো টাইমিং কিছু একটা, ফর দ্য টাইমিং, কিছু ক্ষণিকের জন্য তার কিছু হচ্ছে না, থাকবে না বেশিক্ষণ এটা। রিসেন্ট একটা ঘটনা বলছি আমি, শোনায় পরে বাড়ি। বেলেঘাটা সেল ট্যাক্সের একজন বড় অফিসার, নাম বললাম না এটা আমি, বেলেঘাটা তা বলছি, সেল ট্যাক্সের বড় অফিসার। সোনাপুরে ওনার বাড়ি, হাতে এবার লোকে অনেক চিনে ফেলতে পারেন। তো ওনার মাথায় বয়েল হেড, চুল নেই, যাকে সাধারণ বাংলায় বলি টাক মাথা। তা ওনার স্ত্রী ওনাকে বলে, এই টাকলু খেতে বস, এই টাকলু খেতে বস। তা উনি এসে বললেন, শাস্ত্রীজি আমার আর কিছুই না, আমি এই দুঃখে আমি মরে গেলাম। হ্যাঁ, তাই আমি বললাম যে আপনার তো এই হবেই দুঃখটা, আপনার তো কর্ম খারাপ আছে। কর্মফল নিয়ে বললাম, আপনি সেল ট্যাক্সে বলুন তো কতটা আপনার কন্ট্যাক্ট করা আছে, বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে মাসোয়ারা কত আসে ওখান থেকে আপনার, এটা তো কর্মফল আপনার। আপনি নীলবাতিওয়ালা গাড়ি, নীলবাতি ফ্লাশ, বাতি ভাগ আছে, নীলবাতি নীলবাতি ফ্লাশ, লাল লাল ফ্লাশ হুটার, এটা আইনমন্তকরা বোঝে। কার্তিকশাস্ত্র কিছু কম বেশি বোঝেন। তা ওনা তা উনি ওকে বললেন যে আপনার কর্মফল, উনি ওকে ভালোবাসেন, কর্মফল, একটু নিজেকে কন্ট্রোল করুন, আর অত ঘুষফুস খাবেন না। তা বলছে আপনি এটা বাঁচান, আমি টাকলুক খেতে বসে বললেন আমার তখন জ্বলিয়ে আয় গা, মনে হয় মার্ডার করে দেয়, এই ভাষা বলবেন না। হুম, আই শ্যাল শুট হিম। আমি না সে সব বলেন না, সব ঠিক করে দেবো। শুনুন, আপনি এবার কখন অফিস বেরোন? বলছে আমি ৯টা ৫টা বেরোই। হ্যাঁ, ড্রাইভার এসে চাবিটা নিয়ে গাড়িতে জল টল দিচ্ছে করে রেখে দেয়, তারপর আমি বেরিয়ে পড়ি। খান কটার সময়? ৮টার সময় টেবিলে ভাত দেয়, এই কথা বলে ৮টা ৮:৩০ মধ্যে। আমি শোনেন, উনি যেটা আমি খেতে দেবে তার আগে আপনি নিজেই শুরু করে দেবেন, কেলো তোমার টাকলোকে খেতে দাও, নিজেই বলুন। কেন বলছি সব কেন আমার মানে হয় না এখন, মানে পরে হবে। কিন্তু আপনি আমাকে, যদি আমার কাছে এসছেন তো আপনি নিজেকে বাঁচার জন্য, তো আমি যা বলো শুনতে হবে। আর আপনাকে আমি আপনার মাথার মধ্যে কোনো পাথরও চাপিয়ে দিচ্ছি না, কঠিন কোনো জীবনও দিচ্ছি না আপনাকে। শুধু আপনি ভাষাটা উনি যেটা বলেন সেটা আপনি আগে বলবেন, ওনার মুখের ভাষাটা আপনি কেড়ে নিয়ে বলবেন। ঠিক আছে, তাই হবে। এবার উনি তারপর দিন থেকে নিজেই বলে, কী হলো তোমার টাকলোকে খেতে দাও। বউটা তখন প্রথম দিন বলেছে, আমি বলবেন আমাকে জানাবেন কি হয়। বউটা বলছে ভঙ্গি। গেল একদিন, আবার দুদিন বলছে, কী হলো তোমার টাকলোকে খেতে দাও। বাহ, এবার নতুন কায়দা দেখছি আবার, এবার চলছে 4 দিন। ওটা বলছে, হ্যাঁ এবার এবার তুমি যেন কিরম যেন পাল্টে গেলে। 6 দিন এরকম হচ্ছে, 7 দিন আপনি কিন্তু আর বলবেন না, নিজের আর কথা বলবেন না। শাস্ত্রীজি তাহলে কিন্তু কাল থেকে বলবেন না, কালকে বলবেন না, কালকে বলবেন না, রাত্রে জানাবেন যে শাস্ত্রীজি আজকে আমি বলিনি এই কথা। উনি কি ওটা আচ্ছা, উনিও বলেনি, উনিও বলেনি, ঠিক আছে তাহলে কাল কী করবো? আর আপনি কালকেও বলবেন না, পরের দিনে বলেনি, ফোন করবেন, ফোন করেছে শাস্ত্রীজি আজকেও বলেনি। আমি আবার আপনি 3-4 দিন পরে একদিন নিজে বলবেন। তা বলেছে, ওই বউটা কিচ্ছু বলেনি। 15 দিনের মধ্যে বউটা বলা বন্ধ। লাস্ট ট্রেনে
আজকে 10 মাস হয়ে গেল, দারুণ ভালো আছেন। আর লোকটা বলে না, উনি বলছেন আমি এই দুঃখে ট্রান্সফার নিয়ে চলে যাবো, আমি বাইরে চলে যাবো, অন্য কোথাও চলে যাবো, চাকরি ছেড়ে দেবো, রিজাইন দিয়ে দেবো। হ্যাঁ, একটা একমাত্র মেয়ে, উনি কলিঙ্গ ইনস্টিটিউটে পড়ে উড়িষ্যাতে, তাও কি কর্পোরেট ল নিয়ে পড়ছে। তা বলছে আমার এই লাইফ। কী হলো? বলছে আমার চাকরি আপনি বাঁচালেন, চাকরি ছেড়ে দিতাম, সত্যি রিজাইন দিতাম, আমি অনেক কিছু করে ফেলতাম। তো এই একটা দিকে ঠিক হয়ে গেল। হ্যাঁ, একটা ঠিক হয়ে গেল। তা এবার দেখেন না, তখন এখন আপনি এই তখন আমার যেটা বলা বুঝিয়েছি, তারা স্বামী স্ত্রী আমার কাছে আমার মন্দিরে আসলেন। হ্যাঁ, তখন বউটা এখন বলে, শাস্ত্রীজি এই মনে আপনি মনে হয় কিছু একটা মনে কিছু একটা ক্রিয়া টিয়া করেছে, তারা হলে আমার সঙ্গে মনে আর এরকম হচ্ছিল। তা কোনো হয়ে যায়, এখন তো হয় না। ওনার বউটা এটা মজা করছিলেন ব্যাপারটা? না না, মজা না, সিরিয়াস সিরিয়াস। মানে এটা তো একটা মজার ছলে। না না, মজা না, ওনাকে আন্ডারস্টিমেট করছে, ইনসাল্ট করছে, ওনার টাক তো। বড় উচ্চ পদস্থ হ্যাঁ মানুষ। হ্যাঁ হ্যাঁ, অন্য রাগ হয় শুনলে। অফিসে গেলে যেখানে স্যার স্যার সবাই বলছে, আর সেখানে বাড়িতে এসে হ্যাঁ এরকম শুনলে হ্যাঁ, আরেকজন বলে দিচ্ছি আমি, নবান্ন একজন ভদ্র একজন অফিসার আছেন, উনি ফিনান্স ডিপার্টমেন্টে আছে, জানেন তার কী রোগ? উনি থাকেন, তাও বলি কোথায় থাকেন, কসবা নীলাচল আবাসান, নামটা বললাম না। উনি ওরকম, উনি ওই আইএএস। তা ওনার ওই স্ত্রী, ওনার সকালবেলা কিন্তু সেভ করো তো, ওই সব বাথরুম থেকে সব লুকিয়ে রেখে দেয়, আর উনি দাঁড়িয়ে করে কাটতে পারবে না। আর ওনারা তো বড় অফিসার, ওইভাবে তো জীবন যাওয়া ঠিক না। আমাদের একদম কোট প্যান্ট শার্ট বুট সব একটা ওয়েলকাম থাকবে। হ্যাঁ, বলে আমি দাঁড়িয়ে অবস্থায় দুদিন গেছি। একদিন রাস্তায় আমি দাঁড়িয়ে বলছি, আমি ওই ট্যাঙ্গুলা পাকনা গড়িয়াটা কোথায় এক জায়গায় সেলুনে গাড়ি দাঁড় করিয়ে আমি ঢুকতে গেছি, আর আমার ওই লাল বাতি গাড়ি দেখে সে সেলুনে ফেলে পালিয়ে যায়, দৌড়। হ্যাঁ হ্যাঁ, আমার যেই সেলুনে গেছি করেছে দৌড়। আমি বলি এবার এক বিপদ। বলে আমার মিসেস ওরকম করে, বলে এবার হাসতে আমাকে বাঁচান, এর উপায় কী আছে? বলে নিয়ে ওই রেজার সব শরীর লুকিয়ে রেখে দেয়। কারণটা কি এটা? ওনাকে বিরক্ত করা, ওনার সঙ্গে তো মানসিক কোনো ম্যাচ করে না, কি করে প্রতিহিংসা চৈতার্থ করবে? প্রতিহিংসা চৈতার্থ করার জন্য তাকে উপায় খুঁজতে হবে। এবার উনি সকাল থেকে দেখা গেলো 12 ঘন্টা 20 ঘন্টা উনি থাকেন না, আচ্ছা, প্লাস মাসের মধ্যে প্রায় 10 দিন থাকেন না, ওনাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, ভারতবর্ষে দিল্লি প্রায় যেতে হয়। ওনার এখান থেকে ওনার একটা ভিতরে একটা ডিপ্রেশন না পাওয়া যাওয়া থেকে ক্ষিপ্ত হয়ে গেছেন। তারপর ওনাকে কাজে পেলেই ওই রকম ক্রিয়া অশান্তি করবে, এটা দিয়ে আত্মকর্মিত করতে পারছে না, এটাই কারণ। এইভাবে তা সেটাকে রাস্তা একটা আনা হলো, ঠিক সেটাও ঠিক করে দিলাম। হ্যাঁ, তারপর বললাম কি এখন না, এখন আর রাখে না। হ্যাঁ, বুঝলেন তো, উনি মধ্যে একটা অফিসার বলছেন, তাহলে আমি গাড়ির মধ্যে সেভ করি। আমি তখন, তাহলে আপনার ড্রাইভার কি ভাববেন? গাড়ির মধ্যে করবেন, কেটে কুটে যাবে। এমনও মানুষ আমাদের আসেন। মানব জীবন সবচেয়ে বড় কঠিন জীবন, বাস্তব বড় কঠিন। যদি বলে সবচেয়ে কঠিন কি? বাস্তব। সবচেয়ে নিষ্ঠুরকে মৃত্যু আর সময়। সবচেয়ে শ্রেষ্ঠ অভিভাবককে, আমাদের শ্রেষ্ঠ অভিভাবক বোধ হয় যে হোয়াট ইজ ইয়ার্স কম্পানিস অফ লাইফ, আপনার জীবনের সাথী কম্পানিয়ান্স, সাথীকে আমরা বলি সাথী আমার বন্ধু, সাথী মা বাবা, না, সাথী হচ্ছে আমার এই হাত পা। যদি আপনি পড়ে যাচ্ছেন, তোকে হাতটাকে চলে যাবে, পা চলে যাবে, ঠেকাবে না? তাহলে আমাদের কি আগে বাঁচায়? এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, এরাই আমার জীবনের প্রথম সাথী। তারপরে হচ্ছে আমাদের আনুষঙ্গিক সাথী হচ্ছে বাবা মা। বাবা হচ্ছে আমাদের জীবনের ছাদ, মা হচ্ছে ভিত। এটাকে বুঝতে হবে। আর যতটা আগ্রাসী ভূমিকা আপনি কখনই নেবেন না যে কোনো পরিস্থিতি। আমি আমার এই 45 বছরের কয়েক লক্ষ লোকে দেখেছি, সেলিব্রিটি থেকে শুরু করে ফিল্ম স্টার, মিনিস্টার, অনেক মানুষ, বহু, সেগুলো একটা সময় আলোচনা করা যাবে। নিশ্চয়ই। তা আমি দেখেছি এই কর্মফল, একটা খারাপ কর্ম যদি করে থাকে তার ফল খারাপ আসে। হ্যাঁ, তারপরে মান আছে। একটা হচ্ছে ইচ্ছাকৃত কর্ম, অনিচ্ছাকৃত কর্ম। অনিচ্ছাকৃত কর্ম এমন হতে পারে যে আমরা বলি প্রবলেম ইজ দ্য পার্ট অফ লাইফ, সমস্যা জীবনের একটা অঙ্গ, একটা অঙ্গ।
আর ভুলও যে কাজের একটা অঙ্গ। ভুলও কিন্তু কাজে যে কাজ করে তারই ভুল হয়। সেই ভুল যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে, ইচ্ছাকৃত ভুল, অন্যের সম্পত্তি আমি নিজের নামে সব কিছু করে নিচ্ছি, এদিক ওদিক করে অন্যের ফ্ল্যাট আমি এইভাবে করে নিচ্ছি, তাকে এটা করবো প্রতিশ্রুতি দিয়ে, তাকে আশাকাঙ্ক্ষা দেখি প্রতিশ্রুতি দিয়ে দিয়ে তাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঠকিয়ে ঠকলাম। সমস্ত দর্শকদের বলবো, টাকা ধার দিচ্ছেন কারোকে, 100 মানুষ টাকা ধার দিলে 95 জন টাকা ফেরত পাবে না, ধার দেবেন না, দিলেই পাবেন না। টার্মস অফ কন্ডিশন, যদি মনে হয় আপনার নিজের প্রিয় লোক, তাহলে আপনার কর্তব্য দায়িত্ব পালন করতে পারেন, পাশাপাশি মেনে নিন, মেনে যান এটা, যে এটা আমি আর পাবো না, এই মনে রাখবেন না পাবো না। যদি আপনি পেয়ে যান, ভাববেন যে লটারি পেলাম। আমাদের কাছে কেউ জিজ্ঞেস করে, শাস্ত্রীজি আমি কোনো একটা লোকরে এইভাবে টাকা ধার দিয়েছিলাম, জিজ্ঞেস করি কদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, ঠিক আছে, কবার ঘুরিয়েছে? দর্শকরা যারা শুনছে ভালো করে শিখে নিন, কার্তিক শাস্ত্রী এক কথা লাখ কথা। কদিন ঘুরিয়েছে? ধরুন এই 6 মাসের মধ্যে আমাকে 6 বার ঘুরিয়েছে। শুনুন, একবার ঘুরালে আপনার টাকা কাটলো 10%, 2 টাইম ঘোরালে টাকা কাটবে 30%, 3rd টাইম ঘোরালে টাকা কাটে 50%, 4th টাইম কাটলে টাকা কেটে গেল 75%, মানে আপনার থেকে কেটে যাচ্ছে টাকা। 6 টাইম, 7 টাইম আপনার টাকা 0 হয়ে গেছে। সেই লোকটা আর দেওয়ার মানসিকতা নষ্ট হয়ে গেছে, আর দেবে না। কারণ ওই 7 টাইম ঘুরিয়েছে, প্রথম দিন ঘোরালো 90 হয়ে গেল, টাকা পাবো না। তারপরে তার সাহসটা একটু কম থাকলো, পরে ঘোরালো 3rd টাইম যদি দিয়ে দেয় তা হয়ে গেল। 4th টাইম থেকে ডেঞ্জার, 6, 5 তো ডেঞ্জার, 6 মানে 0, 7 মানে তো আর কোনো কথাই নেই, টাকা দেবে না ছিল। এবং সে ওই 7, 8, 9, 10, 11, 12, 15 আর কোনো ব্যাপারই না, ঘুরতেই থাকবে। এখন ওরকম 2-4 বছর যেতে পারে, আজীবনকাল যেতে পারে, দেবে না টাকা। তখন আপনি ওই টাকা পাবেন, মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, বাড়িঘর করবে, এই চিন্তা রাখবেন না। নিজের বুদ্ধিতে যা আছে তাই করার চেষ্টা করে ওটাকে রেখে দিন। মরা গাছে জল দিন, যদি কোনোদিন বাঁচে তাই বাঁচবে। মানে লটারি একটা কাটার মতন ভাবুন, পেলে পেলাম, না হয় না পাবো না। এই হচ্ছে আমাদের বর্তমান মানুষের রক্তদান, মহৎদান, পৃথিবীর সেরা অবদান বলুন, সেরা উপহার বলুন, সেটা হচ্ছে রক্তদান। আমি কাটতে চাই, এটা আমার ব্যক্তিগত, ইট ইজ মাই সেলফ ওপিনিয়ন, এটা কারোর থেকে ধার করাবো না, আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা আমি, বা কারোকে ছোট করছি না আমি। কারণ অনেক মনীষীরা রক্তদান নিয়ে অনেক 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 কথা বলেন, অনেক বক্তব্য রাখেন, ভালো ভাষা দেন, অনেক কিছু বলেন। আমি আমার মতামত বললাম। যদি আপনার রক্ত আপনার নিজের ভাই, মামা, বোন, ছেলে, মেয়ে, এদেরকে যদি মনে হয় বেড টু বেড দেবেন, এটাই দেবেন। যদি আপনি পাশে বাড়ির লোক আর ওই অমুক জায়গার লোকটা যদি বেড টু বেড দেন, সেই দেওয়ার লোকগুলো 100-এর মধ্যে 95 জন সুস্থ হয়ে এসে আপনাকে আবার পেটাবে, মারবে, কাটবে। ভাই তুমি আমাকে 2 পাউচ রক্ত দিচ্ছিলে না, তখন তো দেখিনি রক্ত রঙটা কেমন, এবার একটু দেখি তোমার গায়ে মেরে রক্তটা কেমন বেরোয় তোমার গায়ের থেকে। তাহলে কি এটাই বাস্তব অভিজ্ঞতা আমার। তাহলে কি আমি রক্তদান দেবো না কারোকে? কেন দেবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ দানটা রক্তদান, শ্রেষ্ঠ উপহার রক্তদান, সামাজিক সবচেয়ে বড় উপহার রক্তদান, রক্ত দেওয়া। দিন, অবশ্যই দেবেন। ডাক্তার সাজেস্ট করলে আপনি বারবার দিন, 6 মাস পরপর দিন। কোথায় দেবেন? ব্লাড ডোনেশন ক্যাম্পে দিয়ে আসুন, ব্লাড ডোনেশন ক্যাম্পে দিয়ে আসুন। যে পাবে, কেউটা তোকে পাবে। সে কিন্তু সুস্থ হয়ে সে খোঁজ নেবে না কে দিয়েছে, আর আপনাকে পরে পেটাবেও না, মারবেও না, রক্ত বার করবে না। আর যদি আপনি জানা লোককে দিয়ে দেন, সে বেরিয়ে এসে কিন্তু আপনাকে মারবে। 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, দেবেই। যদি কারো উপকার আপনি করেন, সরাসরি করেন, সে তো বিদ্যাসাগর মহাশয় তো বলেই গেছেন, যারা সাহিত্যিক, দার্শনিক, চিন্তাবিদ, থিঙ্কার, স্কলার্স, তারা জানেন, আমার থেকে ভালো তারা বেশি জানেন। তবে আমি যে খুব একটা কম জানি সেটাও কিন্তু আমি বলছি না, অহংকার আছে আমার, এটা প্রাউডই। আপনি যতই জ্ঞানী, চিন্তাশীল, থিঙ্কার, স্কলার্স যাই হন না কেন, হতেই পারেন, আপনি যদি আমাকে 10টা সাবজেক্টে যদি আমাকে হারাতে পারেন, অবশ্যই আমি হেরে যাবো, স্বীকার করে নেবো। কিন্তু পাশাপাশি মনে রাখবেন, আপনাকেও কিন্তু আমি 20খানা সাবজেক্টে হারিয়ে দেবো। আমি হার স্বীকার করবো তো 10টাই,
কিন্তু আপনাকেও 20টা কিন্তু হার শেয়ার করতে হবে সাবজেক্ট নিয়ে, অযৌক্তিক কথা নয়, যা যুক্তিগত হবে, যা পুঁথিগত হবে, যে সমাজ ঘাও হবে, মনুষ্য ঘাও হবে। তাই রক্তদান করলে, এই সরাসরি করলে এই কাজটা হবে। হ্যাঁ, দেবেন, অবশ্যই দেবেন, ব্লাড ডোনেশন ক্যাম্পে দিন, সরকারিভাবে দিন, সে যে পায় পাবে, অবশ্যই করুন। আজকে আমরা জাতি, ধর্ম, বর্ণ নিয়ে আমরা এত বেশি বিভেদ করছি, ভেদাভেদ করছি। একবার তাদেরকে আমি অনুরোধ করব, ধর্ম ধর্ম নিয়ে জিগি, কোনো মনীষীরা কি কোনো ধর্মের কথা বলে রাজনীতি করেছেন? রবীন্দ্রনাথ কি বলেছেন? বলেনি। রবীন্দ্রনাথ কি বলেছেন? ধর্মে মোহ আসিবে যেদিন ধবে, ধর্মের মোহ আসিবে যেদিন ধবে, অন্ধ সেজন মরিবারে মারিবে। ধর্মের মোহ যদি সমাজে আসে, সে অন্ধ হয়ে যাবে, সে মরবে, আর মারবো মরবো। তাই তো হচ্ছে এখন। হসপিটালে গিয়ে দেখুন, যখন কোনো মা নবজাত শিশুকে সে যখন ভূমিষ্ঠ করেন, ওই লেবার রুমে গিয়ে বা ওই যে আপনি ওই জায়গায় গিয়ে দেখবেন, কোনো মায়ের যদি বেস্ট মিল্ক না আসে, সেই অন্য মায়ের থাকলে সেই সেই বেস্ট মিল্কটা আরেকটা বাচ্চাকে, শিশুকে দেওয়া হয়। হতে পারে মুসলিম, হতে পারে জৈন, বৌদ্ধ, খ্রিস্ট। যখন কোনো ডক্টর আমাকে চিকিৎসা করেন, হতে পারে সে কোনো অন্য ধর্মাবলম্বী। আমি বলি না তো একবার, তুমি তুমি জৈন, তুমি খ্রিস্টান, তুমি মুসলিম, তুমি হিন্দু, আমাকে দেখবে না? বলি না আমরা? তখন বলছি, ডাক্তারবাবু তাড়াতাড়ি ইঞ্জেকশন দেন, ব্যথা করছে। আর বাইরে বেরিয়েছে, তখন বোধহয় গায়ে বেশ তেল তেল হয়ে যায়। তখন অমকে ওই এটা সে রাজনীতি আঙিনায় নিয়ে আসছি, আর আমরা সাধারণ মানুষ তাদের প্রয়োজনায় পা দিচ্ছি। আমার সমস্ত জাতির উদ্দেশ্যে আমার একটা আবেদন থাকলো, ধর্ম নিয়ে ভেদাভেদের মধ্যে কোনো রাজনীতির মঞ্চে আপনারা যাবেন না। সবসময় মনে রাখবেন ঐক্যবোধ, সাম্যবোধ ও সম্প্রীতিবোধ। বিবেকানন্দ সম্প্রীতিবোধের কথা বলেছেন, বিদ্যাসাগর মহাশয় সম্প্রীতির কথা বলেছেন, বঙ্কিমচন্দ্র সম্প্রীতির কথা বলেছেন, সুকান্ত সম্প্রীতির কথা বলেছেন, ঐক্যের কথা বলেছেন। কি বলেছেন? এই বিবিধের মাঝে আমাদের মিলন কথা বলেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের মিলন হয়। কিন্তু আমরা কি হই, পরশ্রীকাতর হয়ে যাচ্ছি দিনের পর দিন, একে অন্যকে সহ্য করতে পারছি না। আমি প্রত্যেকে আবেদন করব যে ধর্মের সঙ্গে যেন রাজনীতি আপনারা মিলিয়ে ফেলবেন না। ধর্ম যে যার মতন করতে পারেন, প্রত্যেকের হিউম্যান রাইটস আছে ধর্ম করার জন্য। কিন্তু রাজনীতি একটা, রাজনীতি মানে কি? ঊর্ধ্বনীতি, রাজহাঁস, বড় হাঁস, রাজমিস্ত্রি, বড় মিস্ত্রি, রাজভোগ মানে বড় রসগোল্লা, বড় নীতি এইটা। এখন কি এই নীতি হয়ে গেল ধর্ম নিয়ে ভেদাভেদ? আমি এই জন্য আমার ব্যথিত। তো এইসব কর্মগুলো করলে তো আপনার তো কর্মফল খারাপ পেতেই হবে। এবার যারা আবার সঙ্গ দেবেন চেলাচরণটা, তারাও সঙ্গে এই ফলটা পাবে। যদি আপনার কথা অনুযায়ী বললাম, কৌশিকবাবু আপনার কথা অনুযায়ী কর্মফলের কথা বললাম, নিশ্চয়ই। কর্মফল কারোকে ছাড়বে না। আর কোনো মাইনাস ক্লাস, আমি এত ভালো কাজ করি, এত ভালো কাজ করেছি। আর একটা কথা লাস্ট বলবো, অনেকে এসে বলেন, হাসিজি এই বাচ্চা জ্যোতিষী তোমরা একটু শোনো ভালো করে, বড়রাও শুনুন, আমি যে কাজ করেছি, আমি যে খেটেছি, এমন করেছি, আমার মতন পৃথিবীতে এরকম লোক নেই, আমার মতো দুঃখী কেউ এত নেই, সারা পৃথিবীতে এত দুঃখী কেউ নেই, এত পরিশ্রম করে না, এত কেউ স্যাক্রিফাই করে না, সারা পৃথিবীতে কেউ নেই। আমি বললাম তাই? হ্যাঁ, সারা পৃথিবীতে কেউ নেই। আর দেখুন, আপনি কি এটা আপনার ওপিনিয়ন, কমেন্ট, কি করছেন এটা? না ব্রাইট কি কি বলছেন? নাম ঠিক বলছি, আমার দুঃখী কেউ নেই, ঠিক আছে। তাহলে আপনি যদি আমি একটু কথা বলি, হ্যাঁ বলুন, বাড়ি কোথায়, কোন একটা লোকেশন বললো, তা সেই লোকেশনটা হতে পারে পৌরসভা, হতে পারে পঞ্চায়েত, হতে পারে মিউনিসিপ্যালিটি, যাক। তা আপনার বা ফ্ল্যাট, আপনার কমপ্লেক্স, আপনার আশেপাশে আমাদের ভারতবর্ষের জেলা কয়টি বলতে পারলো না, রাজ্যে জেলা কয়টি বলতে পারলো না, এসব আমি শিক্ষায় গেলাম না। ভারতবর্ষের রাজ্য কয়টি হয়তো বলে 29 রাজ্য বলে ফেললো, ঠিক আছে। তাহলে আপনি যে জায়গায় বাস করুন, আমি আপনাকে অনুরোধ করবো যে আপনার আশেপাশে আপনি 20 থেকে 30টা লোকের নাম বলুন। এবার থেমে গেল, দিয়ে বলছে এই মুখার্জি বাবু, অমক, এই ব্যানার্জি বাবু, এই পালদা, এই তো। আমি এরকম এরকম করছেন কেন? ভালো বলুন, 20 জন লোকের নাম বলুন, মাত্র 20 জন। তা উনি
7 থেকে 10 জনের নাম বলতে পারলো, ঠিক আছে, তা বলতে পারলো না 20 জনের। তা আপনার ওই পৌরসভাটায় বা ওই পঞ্চায়েতে অন্তত 1000 লোক বাস করেন, একটা 1100 লোক হলে একটা পঞ্চায়েতে একটা পার্ট হয়, পৌরসভায় ওটা 7000 হলে হয়। তা আমাদের পশ্চিমবাংলায় 3559টা গ্রাম। তা আপনি শুধু বাস করেন যেখানে, তার আশেপাশে 10 জন লোকের নাম বলতে পারলেন না, তো তাদের ক্যারেক্টার কি করে বলবেন, তাদের জীবনী কি করে বলবেন? তারপর তো আসবে, সেখান থেকে আসবে ব্লক, সেখান থেকে আসবে জেলা, সেখান থেকে আসবে রাজ্য, সেখান থেকে আসবে দেশ, তারপর তো পৃথিবী। আর পৃথিবীর আয়তন কত, পৃথিবীর দেশ কতগুলো বা জানি না আমি, শুনুন 201টি দেশ হয়ে গেছে এখন, আগে ছিল 196টা, বেড়েছে কটা দেশ নানা কারণে, বলতে পারবো না। দেখুন তাহলে আপনি জেলা ঢুকতে পারেননি, ব্লকে ঢুকতে পারলেন না, থানা ঢুকতে পারলেন না, পৌরসভা ঢুকতে পারলেন না, আপনি আপনার ফ্ল্যাটের মধ্যে আবদ্ধ থেকে গেলেন। আপনি আপনার জীবদশায় আপনি আপনার জীবনে যতটুকু অভিজ্ঞতার মধ্যে দেখেছেন 8 জন লোকের সঙ্গে কম্পেয়ার করেছেন, তাও তাদের ক্যারেক্টার জানেন না, কিন্তু দেখে দেখে বলছি, তাদের হাসি মুখ দেখেছেন, বাজারে যাওয়ার সময় হাই হ্যালো বলেছেন, ব্যাস। আর বলে ফেলেন আমি, এরকম বলবেন না। দুঃখ আপনাকে তাহলে নাকপাশ বন্দি করবে, দুঃখ আপনাকে দুঃখ করলে দুঃখ আপনাকে নাকপাশ বন্দি করে ফেলে। দুঃখ করবেন না, নিজেকে বলুন যা আছে ঈশ্বর তুমি আমাকে সহ্য করার ক্ষমতা দাও। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি একটু খারাপ পজিশনে আছি, আর সঙ্গে সঙ্গে একটা ওষুধ পাবেন। কি ওষুধ পাবেন? আমি খারাপ আছি, হয়তো আমার থেকেও কেউ খারাপ আছে, হয়তো আমার থেকেও কেউ খারাপ আছে, হয়তো আমার থেকেও কেউ ভালো আছে, আমি জানি না এটা। এত লোককে জানবো কি করে? স্বাভাবিক। হ্যাঁ, এই যে লোকে বলে না আমি দুঃখী, আমার মতো কেউ এত স্যাক্রিফাই করেনি, জীবনে প্রচুর ত্যাগ করেছি, আর আমি বলি কিচ্ছু করেননি, আপনি কিচ্ছু করেননি। সমুদ্র থেকে মানে 1 বালতি জলও তো তুলতে পারেননি, আর বলছে সমুদ্র আমি নাকি গিলে ফেলেছি। সমুদ্রের জল কেন নোনতা হয়? পৌরাণিক কারণ আছে। থ্যাংক ইউ। আমাদের আজকের পডকাস্টটা কিন্তু একদম মানে ফ্যান্টাস্টিক, আগেরটাও ফ্যান্টাস্টিক ছিল এবং আজকেও খুব সুন্দর। কর্মফলটা আমরা আজকে শিখলাম। কর্মফল খারাপ করলে খারাপ আসবেই, ভালোর ভালো খারাপ খারাপ, কোনো মাইনাস প্লাস নেই। তাই যতটা বলবো বন্ধুদের বলবো, একটু নিয়ন্ত্রণ রাখুন, নিজেকে নিয়ন্ত্রণ রাখুন, নিশ্চয়ই। যাতে আপনি একটু ভালো কর্ম করতে পারেন। হ্যাঁ, ভালো মন্দ কোনটা নিজেই বুঝতে পারবেন, আর যদি না বুঝে করেন সেটা বলো অনেক অনেক ইচ্ছাকৃত ভুল, তার জন্য ভগবান কোন রাস্তা দেখান, তার একটা পাশ্চাত্য দেখান, মানে বিকল্প তুমি একটা ভালো কাজ করো, বিকল্প একটা ভালো, তুমি অনেক অনিচ্ছাকৃত করে ফেলেছো, তার জন্য বিকল্প একটা ভালো কাজ করে ওটাকে চেষ্টা করা, তবু কিছুটা ঘটবে। তা আমি কার্তিক শাস্ত্রী বলছি, আপনারা আমার অনুষ্ঠানটা দেখলেন, এনজয় করলেন। যদি মনে করেন এনি কাইন্ডস অফ প্রবলেম, যদি আপনার কোনো প্রবলেম সাফার যদি মনে করেন, তাহলে একবার সাক্ষাৎ করে নিন, একবার সাক্ষাৎ করুন, ফোন করুন। হয়তো হতে পারে যে আপনার আমার সাথে কথা বললেই ফোনেই আপনার কাজ মিটে গেছে, ফোনেই আপনার কাজ মিটে গেছে। আর যদি সাক্ষাৎ করেন তাহলে তো আপনার জীবনে নতুন দিগন্ত খুলে যাবে। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা কোনো আপনাকে কোনো আশঙ্কা দেওয়া নয়, এটা বাস্তব। কারণ কার্তিক শাস্ত্রী আমি নিজেকে দীর্ঘদিন আমি ভুল করিনি। হ্যাঁ, ভুল যদি করে থাকি আমি বলছি তো অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকতে পারে, ইচ্ছাকৃত কোনো ভুল আমি করিনি, কোনো ভুল করিনি। হতে পারে ভুল, আমি তো মানুষ, আমার মধ্যে জীবনের চাহিদা আঁকা থাকে, কিন্তু সেগুলো সবগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি আমি, কারণ সেটা একটা ব্রেন থেকে। অনেকে দেখবেন রাস্তাঘাটে না কোনো চুরি করে, দোকানে গেলে মেলা গেলে চুরি করে না, সেগুলো কোনো প্ল্যান করে যায় না যে মেলাকে চুরি করবো, ওই টাইমে হয়ে যায়। ওটাকে বলা হয় সফট লিফটিং বলা হয়। ওই সময়টা খেয়াল করতে মনে রাখতে পারে না। একটাই আমি বলে দিচ্ছি, একটা বর্ষিয়ান অভিনেতা মুম্বাই, বর্ষিয়ান অভিনেতা, এখন উনি বেঁচে আছেন, ওনার বয়স হচ্ছে এখন 86। তা উনি যখন আগে কোনো বড় বড় মুম্বাই সান্তাক্রুজ, আন্ধেরি, গোরেগাঁও, মালাড, মরিন লাইন্স বড় হোটেলে যেতেন, তখন কী করতেন, তখনকার সময় দামি দামি কোনো জলের গ্লাসটা খাওয়া দাওয়া হয়ে গেলে ওই গ্লাসটা কোটের পকেটে প্যান্টটা ঢুকিয়ে চলে আসতেন। এখন তো সিসি ক্যামেরা হয়ে, এখন তো কিছু করার নেই, তখন এগুলো করতেন। এবার কী হতে দেখে ফেলতেন, বেরোনোর সময় বলতেন যে স্যার একটা কথা বলবো, আপনি হয়তো ভুল করে এটা নিয়ে ফেলেছেন। বলতে পারবেন কত বড় একজন স্টার, হেভিওয়েট স্টার, তাকে বলা যায় যে তুই চুরি করেছেন, স্যার আপনি হয়তো একটা ভুল করে কিছু নিয়ে ফেলেছেন, ও হ্যাঁ সরি দিয়ে দিত। এটাকে বলা হয় সফট লিফটিং, ইংলিশে বলা হয়।
মানে ব্রেন ওটা ওটা দেখে না এমন মোহিত হয়ে গেছে, ওটা আর কাজ করতে পারেনি, লোভে পড়ে যায়। হয়তো তার থেকে ওর বাড়িতে ভালো আছে। হ্যাঁ, মানে একটু দেখে হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, সঙ্গে লোভে পড়ে যায়, হ্যাঁ, যদি নিতে পারি তাহলে ভালো হয়। ভালো হবে ওটা। এর যে পরিণাম কি, মানে এই যে সুদূর চিন্তাটা করাটা হুম। ভাবতে পারে না। আর এখন তো মানুষ শিক্ষা আলো বুঝি বাহ। ক্যামেরা আছে এখন আর মানে আমি আমার কি বলবো ওনার ব্যাপারে, হুম, নাম্বার দেওয়া আছে, উনি সবই বলে দিয়েছেন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আর আমি আপনাদের হোস্ট হ্যাঁ। কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও আমার অনুষ্ঠানটা কার্তিক আবার শাস্ত্রী। হ্যাঁ স্যার, কিছু অনুষ্ঠানটা আবার বলছেন বলুন। হ্যাঁ অনুষ্ঠানটা যদি হ্যাঁ। হলো, অনুষ্ঠানটা দেখুন, আর দেখুক, দেখুন, মানে দেখুন ভালো লাগবে। ফোন করবে কি করবে না, আমি হ্যাঁ, সেটার হ্যাঁ, থেকে বড় দেখুন। কথা হচ্ছে আজকে আমরা কিন্তু মজা করেছি, এটা ঠিক। আর ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। হুম। নমস্কার। নমস্কার। নমস্কার।